এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? চারিদিকের শীতময় আবহাওয়ার মধ্যে সোয়েটারের পকেটের ভিতরে হাত ঢুকাই। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবতেছি, এবার শীতে যেমনেই হোক সিলেট তো জামুই জামু। কিন্তু সিলেট যে জামু, পকেটের মধ্যে তো মাত্র 2টা 5 টাকার কয়েন ঝনঝন করতেছে। এই 2টা কয়েন দিয়ে কেমনে সিলেট জামু এইসব ভাবতেছি। আর সাত সকালে রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তার সাইড দিয়ে বাস, ট্রাক, মাইক্রো শাহ শাহ করে ছুটে যাইতেছে। আহা, আজ যদি আমি বাসের কন্ডাক্টর হইতাম, কি আরামসেই না সিলেট যাইতে পারতাম। ফাড়া কপাল আমার, খালি 2টা 5 টাকার কয়েন পকেটে নিয়ে ঘুরতেছি। ছোটবেলার কিছু অভ্যাস এখন আমার মধ্যে বিরাজমান। তবে সবচাইতে বেশি যে জিনিসটা ছোটবেলা থেকে আমার ভিতরে কাজ করে সেটা হলো, ধরুন আমি আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে আর আমি নিচে থেকে হা করে প্লেনটাকে উড়ে যাইতে দেখতেছি। ঠিক সেই মুহূর্তে আমার মনে হতো, বড় হয়ে যেমনিই হোক আমি তো একটা প্লেন কিনবো আর সারাদিন আকাশে বাতাসে উড়ে বেড়ামো। আবার মনে করেন আমার আপেল খাইতে মন চাইছে, কিন্তু কেউ আমারে সেই সময় আপেল কিনে দেয় নাই। ঠিক সেই মুহূর্তে মনে হতো, আমি যখন বড় হমো তখন আপেলের দোকান দিমো আর সারাদিন বসে বসে আপেল খামো। আর যদি আপেলের দোকান দিতে না পারি, তাহলে যে মেয়ের বাপের আপেলের দোকান আছে সেই মেয়েকে বিয়ে করবো। তারপরে সারাদিন খালি আপেল আর আপেল খামো। আবার মনে করেন সাপের ছবি দেখতেছি, হঠাৎ যখন নায়ক সাপ হয়ে যেত তখন মনে হতো, আহা, আমিও যদি সাপ হইতে পারতাম তাহলে আমারও একটা সুন্দরী নাগিনী থাকতো। আবার যখন কটকটিওয়ালা আসতো তখন মনে হতো বড় হয়ে কটকটিওয়ালা হমো আর সারাদিন কটকটি খামো। হাওয়াই মিঠাইওয়ালা আসলে মনে হতো বড় হয়ে হাওয়াই মিঠাইওয়ালা হমো। এক কথায় আমার যাই ভালো লাগতো আমি সেটাই হইতে চাইতাম। আর এই অভ্যাসটাই এখনও আমার ভিতরে আছে। এত বড় যে হইছি তাও ওই ছোটবেলার আরমান আর এখনের আরমানের কোনোটার কোনো পরিবর্তন নাই। এখনও যদি দামি কোনো গাড়িতে চড়ে কাউকে যাইতে দেখি তাইলেই মনে হয়, হেতার তো খালি এই একটাই গাড়ি আছে, আমি তো একদিন এর থেকে দামি দামি গাড়ি বানানোর একটা কোম্পানি দিব। সেই ছোট থেকে আজ অবধি হাওয়াই মিঠাইওয়ালা থেকে বড় বড় কোম্পানির মালিক কিছু হওয়াই বাদ রাখি নাই। সবশেষে এখন পকেটে 10 টাকা নিয়ে সিলেট যাওয়ার স্বপ্ন দেখতেছি। যাই হোক, অনেক ভকর ভকর করে ফেলছি, এখন পরিচয়টা দিয়েই দেই। আমি আরমান আহমেদ হিমেল ওরফে পরিচয় তো দিলাম, এইবার তাহলে গল্পে যাই নাকি কি কন আপনারা? আর আসল কথা হইতেছে, যেমনিই হোক সিলেট তো জামই। এতে যদি চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই যা কিছু করার আমি তো সব করবো। তবু তো আমি সিলেট জামই যাবো। বাই সিলেট আই অ্যাম কামিং। কিন্তু যাবো কেমনে? হুম 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 জীবনটা যদি সিনেমার মতো হইতো। আহা, বাড়িতে গিয়ে আমার বাপের রুমে ঢুকলাম। এই সাত সকালে কোথায় থেকে উদয় হইলি? আসলে আব্বা, কাহিনীটা হইতেছে, সূর্য মামা আজকে একটু বউয়ের সাথে দেখা করতে যাবে। তাই যাওয়ার সময় আমারে কইল, ভাগিন আরমান, আমি তো আজকে তোমার বাপের ঘরে উদয় হইতে পারবো না, তাই তুমি একটু তোমার বাপের ঘরে গিয়ে উদয় হইও। সেই জন্যই আর কি, সূর্য মামার বদলে আজকে আমি উদয় হইছি। বাপের সাথে মস্করা করস না? ছোটবেলার কেলানির কথা কি ভুলে গেছস? আবার কি অমন শুরু করমু? দেখো আব্বা, আমি কিন্তু এখন বড় হইছি, যোগ বিয়োগ গুণ ভাগ করে কথা কইবা। ওরে বদমাইশ, বড় হয়েই তুই আমার কি ছিড়ছিস? হ্যাঁ, আর তোর সাথে আমার যোগ বিয়োগ করে কথা কইতে হইব, তাই না? হুম। কপালে মনে হয় আজকে তোর মেলা দুঃখ আছে। কি জন্য আসছিস ফটাফট বলে বিদায় হয়ে যা। আমার 3000 টাকা লাগতো। কেন? সিলেট যামো। ওরে বদমাইশ, তোর সিলেট যাওয়া ছুটাইতেছি, দাঁড়া। ওখান থেকে দৌড়ানি খেয়ে আবার বাহিরে আসলাম। কপালটা আমার এমনই দৌড়ানিময়। শালা নিজের মা না থাকলে যা হয় আর কি। জানতাম টাকা দিবে না, আজগুবি টাকাটা চাইতে গেলাম। এখন দুপুরের ভাতটা কপালে জুটবে নাকি আল্লাহ জানে। কি ঘরে পয়দা করছো হে খোদা। মাঝে মধ্যে ভাবি, হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, বিড়িখোর, সিগারেটখোর, এই শালারা প্রতিদিন ওইসব খাওয়ার জন্য এত টাকা কই পায়, যেখানে আমি সপ্তাহে 10 টাকাও পাই না। কিন্তু যাই হোক, সিলেট তো আমি যামই। রাস্তার সাইডে 5 টাকার কয়েন 2টা 2 হাতে নিয়ে বসে আছি আর ভাবতেছি, যেমনেই হোক এই 2টা 5 টাকার কয়েনরে কাজে লাগাই। সিলেট যাওয়ার টাকা বের করতে হবে, কিন্তু কেমনে? আজ যদি এইটা সিনেমা হইতো তাইলে না হয় 10 টাকা দিয়ে একটা লটারি কাটতো আর বড়লোক হয়ে যাইতো।
কিন্তু আমার তো শালা ফাড়া কপাল, লটারি কাটলাম মানে টাকাটা পুরাই জলে। এই কয়েন দুইটা দিয়ে এমন কিছু করতে হবে যাতে হাতে নাতে টাকা পাইতে পারি। আহারে মাথা একটা বুদ্ধি বের কর ভাই। সিলেট তো আমারে চুম্বকের মতো টানতেছে। 2 দিন 2 রাত অনেক ভাবার পরে একটা ডিসিশন নিলাম। এই 10 টাকা দিয়ে 2টা ঘুমের ট্যাবলেট কিনবো আর আমার বাপরে খাওয়াই দিব। এতে আমার বাপ আরামসে ঘুমাবে আর আমি এদিকে আরামসে টাকা চুরি করে সিলেট চলে যাবো। মনে মনে খারাপ লাগলেও মনকে বোঝাইতেছি যে আমার বাপের যা টাকা আছে আমিও তো কিছু ভাগ পাবো নাকি। আর বাবা এত টাকা পয়সা নিয়ে কি কবরে যাবে? অদ্ভুত। প্ল্যান অনুযায়ী সব কাজ কমপ্লিট। আলমারি চাবি খুলে দেখি, ও হু হু হু, এত টাকা! বাপ হইলে কি হইব, তিনি একটা হার গিফটে এত টাকা রাইখাও প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য মাত্র 10 টাকা করে দেয়। আর যদি না চাই তাহলে আর দেয় না। কি খারাপ! যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই তো আজকে সুদ সমেত সব একেবারে পাইতেছি। চোর হলেও আমার একটা ধর্ম আছে। আলমারি থেকে 50,000 টাকা নিয়ে আর বাদ বাকি টাকাগুলো যেমনি ছিল অমনি রেখে আবার আলমারিতে তালা দিলাম। আর চাবিটা আমার বাপের পকেটে ঢুকাই দিয়ে আমি তো পগার পার। ডাক্তারের কথা অনুযায়ী 10 ঘন্টার আগে ঘুম ভাঙবে না। এবার আমার সিলেট যাওয়া থেকে কে আটকায়? মার্কেটে এসে ঝাক্কাস একটা ব্যাগ কিনলাম। তারপরে প্যান্ট, শার্ট, গেঞ্জি, জুতো, ঘড়ি, পারফিউম সব কিনে ব্যাগের মধ্যে নিলাম। এরপর একটা হোটেলে গিয়ে গোসল টোসল করে আমি তো এবার রেডি। সিলেট তো আমি যামই। এই প্রথম এসি বাসের টিকিট কাটতে গেলাম। সিট তো পাইছি, তাও আবার একদম পিছনে। ফাটা কপাল হইলে যা হয়। আচ্ছা, সিট যেখানে হয় হোক, বাস তো এসি। বাসে উঠে সিটে গিয়ে বসলাম। আহা কি নরম সিট, হি হি হি। সিটে বসে মনে হলো পকেট ভর্তি টাকা থাকতে পেটটা খালি রেখে সিলেট জামু, এটা হয় নাকি? বাস থেকে নেমে যা যা খাইতে ভালো লাগে সব কিনে আবার বাসে উঠলাম। জামু আর খামু। একটু পরেই বাস ছেড়ে দিল। কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভাবতেছি পিছনে বসে একদিক দিয়ে মনে হয় ভালোই হয়েছে। একদম পিছনে দেখে এই সিটের টিকিট হয়তো কেউ কাটেই নাই। এখন তো আমি 2টা সিটে শুয়ে শুয়ে পুরা রাস্তা জামু আর খামু, হি হি হি। 2টা সিট মিলে শুইলাম। পায়ের উপর পা তুলে রাজাদের মতো আঙ্গুর খাইতেছি। আঙ্গুর খাওয়া শেষ, এবার কমলা খামু। কমলা খাওয়া শেষ করে জুস খাইতেছি। এমন আরামে আর রাজার মতো করে যে সিলেট যাবো কোনোদিন ভাবি নাই। হুম হুম হুম। কয়েক ঘন্টা পরে হঠাৎ বাস রাস্তার মধ্যে থেমে গেল। ওহ রে, আমি যাতেই উঠি ওহাতেই কি ঝামেলা হয়, দূর ভাল লাগে না। আচ্ছা যা হয় হোক, আগে আমার পেটটা ভরাইতে হইব। পেটটা যদি নাই ভরাইতে পারি তাহলে পকেট ভর্তি টাকা থাইকা লাভ কি? শুয়ে শুয়ে পায়ের উপরে পা তুলে চুষতেছি, মানে জুসের পাইপ। একটু পরে, এই যে হ্যালো, এটা আপনার বেডরুম না যে পায়ের উপর পা দিয়ে জুস খাবেন। মাথাটা ঘুরিয়ে দেখি চশমা পরা একটা মেয়ে। দেখতে আমার মতো এতটা কিউট না, তবে ভালোই। দেখে তো আমার মতো এতটা কিউট না, তাই একটু ভাব নেওয়ার চেষ্টা করছি। ওইদিকে একটু চেপে যান, এটা আমার সিট। হুম। এই কমলার খোসাগুলো কি আপনি ফেলছেন? না তো, আমি শুয়ে থাকতে একটা জিন আসছিল, সেই হয়তো ফেলছে। ও আচ্ছা, তাহলে এখন সেই জিনকে আবার ডাকেন আর বলেন যে এই খোসাগুলো যাতে তার দিকে নেয়। জিন তো এখন আসবে না। ঠিক আছে, তাহলে আমি কন্ট্রাক্টরকে ডাকতেছি, কেমন? না না থাক, আমি জিনকেই ডাকতেছি। হুম। একটু চোখ বন্ধ করেন। কেন? জিন আসতে লজ্জা পাইতেছে। আচ্ছা ঠিক আছে। নেহাত বাসের মধ্যে আসি, তাই চুপচাপ খোসাগুলো নিজের দিকে নিলাম। তা না হলে যে খেলাটাই না দেখাইতাম, মজা বোঝাইতাম। কতক্ষণ জানালার দিকে তাকাই থাকতে থাকতে ঘাটটা লেগে গেছে, তাই একটু মেয়েটার দিকে তাকালাম। কিউট না হলেও মেয়েটার মুখটা কেমন মায়াবী, এমনি একটু তাকিয়ে থাকতে ইচ্ছে হবে। আর চশমাটাও মনে হয় শুধু মেয়েটার জন্যই বানানো হয়েছে, অন্য কেউ পড়লে হয়তো এত ভালো লাগতো না। আর মেয়েটাকে দেখে অনেক পরিপাটি মনে হচ্ছে। আর এইদিকে আমি তো জন্মের অগোছালো। যাই হোক, একটু দুষ্টুমি না করলে কেমন লাগে, তাই ভাবতেছি চুপচাপ আর কতক্ষণ দুষ্টুমিটা শুরু করেই দেই। হি হি হা হা হা। ঘোড়ার পাছায় ফট করে একটা বাড়ি দিলে যেমন উড়াধুরা ছুটতে থাকে, আমি যেই বাসটায় বসে আছি এইটাও ঠিক ঘোড়ার মতোই উড়াধুরা ছুটতেছে সিলেটের দিকে। আর আমার পাশের সিটে চশমা পরা মেয়েটা চুপচাপ বসে আছে। আর অন্যদিকে আমি আমার সিটে বসে উসখুস করতেছি, কারণ পাশে একটা মেয়ে বসে আছে। তাও কোনো দুষ্টুমি করতে পারতেছি না তাই। আর দুষ্টুমিটা শুরু করমই বা কি দিয়ে, কোনো আগা মাথাই তো পাইতেছি না। রাত্রে যখন রুমে শুয়ে থাকি, শয়তান হারামজাদা রাত 2টার সময় পাছায় কামড় মেরে বলে, যা অমুকের বাড়ির সামনে গিয়ে চিল্লানি দে, ওর বাসার টিনে ঢিল মার, রফিকার জানালায় গিয়ে ঠক ঠক করে দৌড় মার। আর এখন পাশেই একটা মেয়ে বসে আছে, তবু কেন ফাজলামো বুদ্ধি মাথায় আসতেছে না। ওরে ভাই, মাথা
একটা ফাইজলামো বুদ্ধি বের কর ভাই, মেয়েটারে একটু জ্বালাই, তা না হলে আমি তো উসখুস করতে করতে মরে যাবো। হঠাৎ এই যে শুনছেন? বলেন। আচ্ছা, এই চশমাটা কি আপনি মায়ের পেট থেকে আসার সময় নিয়েই আসছিলেন? কেন? না মানে চশমাটা কেমন জানি আপনার সাথে একদম খাপে খাপ। আপনার চোখ দুইটা হইতেছে বোতলের মুখ, আর চশমাটা হইতেছে বোতলের খাপ। হি হি হি। হায় হায়, কিছুই তো কইল না। এই যে চশমা, হুম আপনার কাছে পানি আছে? ও চশমা, হুম আপনার বোতল। থ্যাঙ্কস। কি মেরে ভাই, কোনো রাগ তো নাই, সাথে কোনো বিরক্তও নাই। আমারই তো রাগ লাগতেছে। না, এবার অন্য কিছু ট্রাই করতে হবে রাগানোর জন্য। মেয়েটার দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। হু হা হা হা। কেমন নরম দৃষ্টিতে আস্তে করে আমার দিকে তাকালো। দেখে তো মনে হয় না বকা-টকা দিবে। হাই। কিছু কি বলবেন? না মানে আপনার কাছে কি খাবার মতো কোনো কিছু আছে? আসলে অনেক খিদে লাগছে তো, তাই। আমার কাছে তো খাবার মতো তেমন কিছু নেই, তবে শুধু একটা কেক আছে। এই যে, এটা চলবে? শুধু চলা, এটা দিয়েই পেট ভরে যাবে। ঠিক আছে। পানি? ওই চশমা, পানি দেন না, গলায় আটকে গেছে তো। এই যে, এই যে পানি। ওই কি কেক দিছেন? আর একটু হলেই তো গলায় কেক আটকে মরতাম। সরি। কিসের সরি? এবার থেকে আরো নরম দেখে কেক কিনবেন। আচ্ছা। কি আচ্ছা? কেমনে কেক কিনবেন সেটা বলেন। জানি না তো। তা জানবেন কেন? এবার থেকে কেক কেনার আগে ভালো করে টিপে টিপে কিনবেন, হুম মনে থাকে যেন। আচ্ছা। আবার চুপচাপ। ও, এমনি চলতে থাকলে তো আমি নিজেই পাগল হয়ে যাবো। ওই চশমা। হুম আহারে, আবার আচ্ছা আপনি কি, হ্যাঁ, আমি যে আপনারে এত বিরক্ত করতেছি, কই একটু রাখবেন, আমার একটু বকা দিবেন তা না, এমনে কেমনে আছেন? অন্য কেউ হলেও তো এতক্ষণে 2-4টা চড় থাপ্পড় লাগাই দিত, আর আপনি কেমনে চুপচাপ এইসব সহ্য করতেছেন? আমি তো এমনি। এমনি মানে? আপনার কি রাগ হচ্ছে না আমার উপর? রাগ কি? হে খোদা, তুমি আমারে এ কার পাল্লায় ফেলাইলা? এই নাকি জানেই না রাগ কি, আর আমিও কেমন ছাগলের মতো এড়িয়ে রাগানোর চেষ্টা করতেছি। বাহ বাহ। এই যে চশমা। হুম কিসের এত শুনি? আর হ্যাঁ, আমি এত তোমারে আপনি করে বলতে পারবো না, তুমি করে বলতেছি, খারাপ লাগলেও কিচ্ছু করার নাই। ও হ্যাঁ, তোমার তো আবার রাগও নাই, খারাপ লাগবো কেমনে? আর হ্যাঁ, আমি যেহেতু তোমারে তুমি করে বলবো, সেহেতু তুমিও আমারে তুমি করেই বলবা, কেমন? কেন? কেন মানে? তোমার রাগ নাই তো কি হইছে? আমার তো রাগ আছে নাকি? কেউ আমারে আপনি বললে আমার তারে থাপড়াইতে ইচ্ছা করে, বুঝলা? একবার আপনি বলবা তো একটা করে থাপড়ানি খাবা। এবার বলো, আপনি বলবা নাকি তুমি? ঠিক আছে, তুমিই বলবো। এই তো গুড বয়, না মানে গুড গার্ল। ওই একটু পর পর এমন চুপ হয়ে যাও কেন? রাগ নাই বলে কি কথাও বলতে পারো না? আসলে আমি ছোট থেকেই এমন চুপচাপ। ও আচ্ছা, তোমাদের পুরা ফ্যামিলির সবাই কি এমন তোমার মতো? আরে না, আমি শুধু এমন। তাছাড়া বাবা মা দাদু নানু সবাই অনেক রাগী। আচ্ছা, তুমি চশমার ইংলিশ জানো? কেন? না মানে সবসময় তোমারে এমন চশমা চশমা বলে ডাকতে নিজেরই কেমন খ্যাত খ্যাত মনে হইতেছে। তাই যদি একটু চশমার ইংলিশটা বলে দিতা, সেইটা বলে ডাকতাম, তাহলে নিজেরেও একটু স্টাইলিশ মনে হইতো, এই আর কি। চশমার ইংলিশ তো চশমাই। কি? হুম হালার পুতেরা সবকিছুর ইংলিশ রাখতে পারছে, আর এই সামান্য চশমার ইংরেজি রাখতে পারে নাই। মূর্খের দল সব। আচ্ছা, ইংলিশ যখন রাখেই নাই তাহলে আর কি করার, চশমাই বলি কেমন? ওকে। তো চশমা, তোমার নাম কি শুনি? নীলা। বাহ, তোমার থেকে তোমার নামটাই বেশি সুইট। হি হি। ওই আমার নাম শুনবা না? বলো। কি বলবো? তোমার নাম। মনটাই চাইতেছে নিজের গালে নিজেই থাপড়ানি দেই। কেন? কেন আবার? তোমারে যে থাপড়ানি দিতে পারবো না তাই। এমনি কি কেউ কারো নাম জিজ্ঞেস করে? আরে, এর আগে তো আমি কারোর নামই জিজ্ঞেস করি নাই, তাহলে কেমনে জানবো? ও, তুমি না একটা, থাক বলবো না। আচ্ছা, তোমার নাম কি? আরমান। নামটা জ্যোৎস্না। হুম আর আমিও হি হি। ওই শোনো, আমি তোমার সাথে এত কথা বলতেছি বলে তুমি আবার ভাইবো না যে
আমি তোমারে পটানোর চেষ্টা করতেছি, কারণ আমি কোনো মেয়েটের চক্করে নাই। এমনি বাড়িতে আব্বার সাথে একটা কেলেঙ্কারি করে আসছি। আচ্ছা, পটানো কি? আর বাড়িতে আব্বার সাথে কেলেঙ্কারি করে আসছো মানে? ওই, তুই পটানো বুঝো না? না তো। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। ওই বলো, পটানো মানে কি? ভালোবাসা বুঝো? হুম। পটানো হইল ভালোবাসার ছোট ভাই। ওহো, তো তাতে কি হইছে? আর বাড়িতে কেলেঙ্কারি করে আসছো মানে? এই সবও শুনবা। বলো। প্রথমের ঘটনা সব খুলে বললাম। তুমি তো অনেক দুষ্টু। হার দুষ্টু। বাড়িতে গেলে আমার উপর দিয়ে যে কি যাবে আল্লাহ জানে। হঠাৎ বটাস করে জোরে একটা শব্দ হয়ে বাসটা থেমে গেল। নিচে গিয়ে দেখি বাসের চাক্কা ফেটে গেছে। ওরে খোদা, এবার আমি এই রাত্রে কেমনে সিলেট যাবো? আরে টেনশন নিও না, আমি দাদুর কাছে ফোন করছি, দাদু চলে আসতেছে। দাদুকে? আরে আমার দাদু, এখান থেকে একটু দূরেই আমার দাদু বাড়ি। ও, তোমার দাদু খুব বড় লোক বুঝি? একটু। ও হো হো, কি ঠান্ডা বাতাস। তোমার চাদরটা একটু দিবা? ওকে ধরো। আচ্ছা নীলা, এখান থেকে সিলেট কত দূর বলতে পারবা? বেশি দূরে না, 10 কিলোমিটার। হালারপুত, বাসটা পুরো রাস্তা আসতে পারলো, আর ওইটুকু গেলে কি হইতো? এখানেই চাকা ফাটতে হবে। আমি বাবার কাছে শুনছি এই রাস্তায় নাকি একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো জানি না, শুধু শুনছি প্রবলেম আছে। আচ্ছা, আমি একটু তোমার কাছে কাছে থাকি। ঠিক আছে। একটু পরেই গাড়ি আসলো। ম্যাডাম, গাড়িতে উঠেন। বাবা, দাদু কেউ আসলো না কেন? আসলে ম্যাডাম শুধু আমাকে আসতে বলতো। ঠিক আছে আরমান, তুমিও আমার সাথে চলো। এত রাত্রে এখানে থাকার মতো কিছুই পাবে না। যাও, তোমার ব্যাগ নিয়ে আসো। ঠিক আছে। ব্যাগ নিয়ে আসার সময় দেখি নীলাকে যেই লোকটা ম্যাডাম বলছিল সে আমাকে একটু সাইডে ডাকলো। ভাই, এই মেয়েকে চেনেন? মাত্র তো আজকে পরিচয় হইল, কেমনে চিনমু? শুধু নামটা জানি। আরে ভাই, এই মেয়ে এইখানের জমিদারের নাতনি। তো আমি কি করবো? আরে ভাই, আপনি জানেন না এই মেয়ের বাবা আর দাদা কি জিনিস? ওরে ভাই, আমি কি মেয়েটার বিয়ে করবো নাকি তাই তাদের সবকিছু জানা লাগবে? নেহাত বাসের চাকাটা ফাটছে তাই, তা না হলে আমি এতক্ষণে সিলেট চলে যাইতাম। এইটা মনে হয় ম্যাডামের চাদর। হুম। ভাই, আপনার কপাল ভালো, ওনার বাবা বা দাদা কেউ আসে নাই। কেন? ওনারা আসলে কি হইতো? সেটা আসলেই দেখতে পারতেন। ওরে ভাই, রাতটা পার হলে আমি সোজা সিলেট। এবার চলেন। আপনার কপালে যে কি আসে রে ভাই, সেটা একমাত্র আল্লাহই জানেন। হয়, এইবার চলেন। কপালে আমার অনেক কিছুই আছে, সেটা আমিও জানি। ড্রাইভার আর ওই লোকটা সামনে, আমি আর নীলা পিছনের সিটে। নীলা, তোমার চাদর। হুম। আচ্ছা, বাড়িতে যখন নিয়েই যাচ্ছ একটু খাইতেও দিও, কেমন? হি হি। ঠিক আছে। গাড়ি থেকে নামতেই দেখি, ও মা গো, এটা তো সত্যি সত্যি একটা জমিদার বাড়ি। ওই নীলা, তোমার দাদু যে জমিদার আগে বলো নাই কেন? আগে যদি বলতাম আমার সাথে, তো অমন দুষ্টুমি করতা না, আর আমার সাথে আসতাও না। আরে ধুর, আগে যদি বলতা যে তোমার দাদু জমিদার, আরো বেশি জ্বালাইতাম। হা হা হা। তাই বুঝি। হুম। ঠিক আছে, ভেতরে আসো। ওকে। এই প্রথম কোনো জমিদার বাড়িতে যাইতেছি, বুঝলা? মনে হইতেছে রাজাদের আমলে আছি। এই সময়েও যে জমিদার আছে জানতামই না। এখন তো জানলা, এবার ভেতরে চলো। নীলার পিছন পিছন ভিতরে যাইতেছি। মেইন দরজাটা পার হয়ে বাড়ির মধ্যে ঢুকতেই দেখি দরবেশের মতো একটা লোক সোফার উপরে বসে তসবিহ গুনতেছে। নীলার কানে ফিস ফিস করে বললাম, ওই, তোমরা কি বাড়ির ভিতরে জিন টিন পালো নাকি? কেন? ওই যে সোফার উপরে জিনের মতো এটা কে বসে আছে? ওটা আমার দাদু। ও আচ্ছা, আমি তো ওনার চেহারা সুরত আর দাড়ি দেখে ভাবছিলাম কোনো দরবেশ টরবেশ হইব হয়তো, আবার কেমন জিন টিনও মনে হইতেছে। হি হি হি। চুপ। আমার সাথে যত যত ইচ্ছে দুষ্টুমি করো, কিন্তু বাবা আর দাদুর সাথে এমন কোনো দুষ্টুমি করবা না। কেন? ওনারা দুইজন অনেক রাগী। সত্যি? হুম। যাক, দুষ্টুমি করার জন্য শেষমেশ দুইটা লোক মিলল। হি হি হি। এবার তুমি আমার পিছন পিছন আসো, আমি একটু আগে গিয়ে জিন দরবেশ দাদুর সাথে কথাবার্তা সেরে ফেলি। আরমান, না।
কে শুনে কার কথা? দরবেশ দাদু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবেশ দাদু, আমার নাম আরমান। ঠিক আছে, এখানে কিভাবে আসছো? সে তো এক ইতিহাসের মতো কাহিনী। শর্ট করে বলতাম নাকি পুরো ইতিহাসটাই শুনবেন? শর্ট করে বলো। জি, প্রথমে আব্বার আলমারি থেকে টাকা চুরি করছি। এরপরে সিলেট আসার জন্য সিলেটের বাসে উঠছি। বাসে উঠে নীলা নামের একটা মেয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে গল্প করতে করতেই আসতেছিলাম। হঠাৎ বুম। বুম মানে? বুম মানে বাসার চাকা ফেটে গেছে। তো বাসের চাকা মাঝ রাস্তায় ফাটার কারণে আপনি নাতনি আমার এখানে গাড়ি করে নিয়ে আসছে। গাড়ি থেকে নামার পরে থেকে আপনার এখান অবধি পায়ে হেঁটেই আসছি। বাহ, একটা মেয়ে আসতে বললা, চলে আসলে। এই যে হ্যালো দরবেশ দাদু, আমি না আপনার নাতনির কথা এখানে আসি নাই। ওর মুখে যখন শুনছি ওর দাদু এখানকার জমিদার, জীবনে তো খালি রাজা জমিদারদের কথা গল্পেই পড়ে গেছি। তাই ভাবছিলাম সুযোগ যখন আসছেই এবার না হয় একটু সামনে থেকে দেখে আসি। কিন্তু আমি কি দেখছি, জমিদার নামটার সাথে তো আপনার কোনো মিলই নাই। আসার সময় মনে মনে ভাবছিলাম জমিদার দেখতে হয়তো কোনো বীরের মতো হবে, কিন্তু আপনারে দেখে তো মনে হইতেছে। কি মনে হইতেছে? না থাক, বলবো না, হুদাই আবার খালি খালি রেগে যাবেন। রেগে যাব না, বলো কেমন লাগতেছে? কেমন আবার, কোনো জিন আর দরবেশ রে একসাথে মিশাইলে যেমন লাগে তেমন লাগতেছে। রাগী একটা লোক নিয়ে আমার দিকে তাকালো, অনেক কিছু বলতে চেয়েও বলল না। নীলা, এইদিকে আয়। জি দাদু। আরে জি দাদু না বলে জিন দাদু বলো, হি হি। আরমান চুপ। দাদু ওর কথায় কিছু মনে করো না, ও একটু বেশি কথা বলে। আচ্ছা, তোর মা কেমন আছে? ভালো আছে দাদু। আব্বু কোথায় গেছে? একটা কাজের জন্য একটু বাইরে গেছে, কালকে ফিরবে। তুই ওকে নিয়ে উপরে যা। ঠিক আছে দাদু। আরমান ওপরে আসো। ওই আর 1 মিনিট দাঁড়াও। আবার কি? আচ্ছা দাদু, তোমারে কি আমি জিন দাদু দরবেশ দাদু নাকি খালি দাদু বলে ডাকবো? নীলা, ওকে ওপরে নিয়ে যা। আরমান ওপরে চলো। কিন্তু উনি তো কোনোটাই বলল না, তাহলে কি আমি 3টা বলেই ডাকবো? নীলা, ওকে ওপরে নিয়ে যা বলছি। আমি চাই না বাড়ির কোনো মেহমানের সাথে খারাপ কিছু হোক। আরমান প্লিজ ওপরে চলো। আচ্ছা ঠিক আছে চলো। কি আর করার, আমার পছন্দ মতোই কোনো একটা বলে ডাকমনি। উপরে যাওয়ার পরে আরমান তুমি কি পাগল? হ্যাঁ, দাদু আর বাবা অনেক ডেঞ্জারাস। তো কি হয়েছে, চুল দাড়ি আর কাপড় চোপড় দেখে তো জিনেদের দরবেশ মনে হচ্ছিল, হি হি। আরমান চুপ। আমি যে কেন তোমার আনতে গেলাম। ও মা, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা আমি তাহলে গেলাম, বাই, টাটা। আরে দূর, আমি সেটা বলি নাই। প্রবলেম আমার হবে কেন? প্রবলেম তো হবে তোমার। তুমি যদি এমন করতে থাকো না, সত্যি সত্যি খারাপ কিছু একটাই হয়ে যাবে। কেন? কেন আবার? বাবা আর দাদু অনেক ডেঞ্জারাস তাই। ও এবার ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকো, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে। বাহ, রুমটা তো সেই, মনে হচ্ছে আমার আসার কথা শুনে কেউ আগে থেকেই রুমটা গুছিয়ে রাখছে। আর হাজার হলেও জমিদার বাড়ি বলে কথা, সব কিছু তো সেই হবেই। ফ্রেশ হয়ে খাটের উপরে চিৎপটাং হয়ে শুয়ে ফোন টিপতেছি, এমন সময় দরজায় ঠক ঠক। দরজার কাছে গেলাম। কে? আরমান, আমি নীলা। দাঁড়াও, খুলতেছি। এই যে ধরো তোমার খাবার। দাও, অনেক খিদে লাগছে। আচ্ছা তুমি খেয়ে নিও, আমি গেলাম। ঠিক আছে। খাবারগুলো দেখে তো সেই লাগতেছে, কিন্তু সেই লেগে তো কোনো লাভ নাই যতক্ষণে না পেটের ভিতরে ঢুকতেছে। আহা, খাইতে যা লাগলো না, পুরাই জমিদারি খাবার। আজকের মতো খাওয়া দাওয়া সব শেষ, এবার একটু ঘুমাই নেই। রাতটা কাটলেই কালকে সকালে উঠেই সিলেটের দিকে দৌড় দিব। 20 মিনিট যাবৎ শুয়ে আছি কিন্তু ঘুম আসার কোনো নামই নাই। আর এই দিকে হারামজাদা শয়তান মনের ভিতরে ঢুকে খালি খালি ভয়ঙ্কর চিন্তা ভাবনা নিয়ে আসতেছে। কেমনটা লাগে তাই, একটু যে ঘুমাবো ভয়ের চিন্তা ভাবনা মনের ভিতরে ঢুকে ঘুমটাও আর আসতেছে না। খালি মনে হইতেছে আরমান এমন পুরাতন জমিদার বাড়িতেই তো ভূত থাকে। আর এখন যদি এই রুমের মধ্যে কিছু ঘটে আমি তো ডিরেক্ট মরে যাবো। আমার স্বপ্নের সিলেট যাওয়া তাইলে হইছে, এত ভয়ে ভয়ে আর চিন্তার মধ্যে থাকলে আমি এমনি ঠাস করে মরে যাবো। তার থেকে বরং নীলার রুমে যাই,
গল্প করতে করতেই রাত শেষ হয়ে যাবে। ঠক ঠক ঠক। কে? ওই দরজা খোলো, আমি আরমান। কি হলো আবার? ভিতরে চলো আগে। আচ্ছা, কি হয়েছে বলো। আমি তোমার রুমে তোমার সাথে থাকবো। কি? কেন? এমন কি করার কিছুই নাই। আমি তোমার টাচও করব না, কারণ আমারও এখনো বিয়ে হয় নাই। আর আমারে দেখে কি খারাপ মনে হয় বলো? ও, আমি কি সেটা একবারও বলেছি নাকি? তাহলে তোমার সাথেই থাকি। কিন্তু কেন? ওই রুমে আমার একলা থাকতে ভয় লাগতেছে তাই। ওই চুপ করে আছো কেন? কিছু তো বলো। আচ্ছা, আমার সাথেই থাকো। হি হি। ওকে। রুমের এদিক ওদিক একটু ভালো করে তাকাইতেই তো আমি ওই আরমান, হা করে আছো কেন? না মানে দেখছি। কি দেখছো? তোমার রুম। কেন? এমনি। আর একেই বলে জমিদারের মেয়ের রুম। দূর। নীলা, তোমার কোনো তুলনা নাই। কেন? তুমি যে এত বড় ঘরের একটা মেয়ে, তোমার দেখে বোঝাই যায় না। আর তোমার মনটাও চলে। চলে মানে? চলে মানে ভালোই। হি হি। আচ্ছা, তোমাদের এত গাড়ি থাকতে তুমি বাসে করে আসলে কেন? আর তোমার মা কোথায়? আম্মু এই সব কিছু থেকে আলাদা থাকে। কেন? কারণ এইসব জমিদারি, ধন সম্পদ কোনো কিছুই আম্মুর ভালো লাগে না। আম্মু চাই সুন্দর একটা পরিবার নিয়ে সাধারণভাবে থাকতে, যেখানে সবাই সবাইকে সময় দিবে, ভালোবাসবে। কিন্তু বাবা আম্মুর ঠিক উল্টো, সবসময় ব্যস্ত। আমাদের জন্য কোনো সময় নেই তার। এই জন্য আম্মু আমাকে নিয়ে দূরে চলে যায়, যাতে আমি বাবার মতো না হই। ও, তবে একটা জিনিস ভাবছো? কি? তোমার বাবা আর মা কিন্তু দুজন দুজনকে সেই ভালোবাসে। এর জন্য কেউ এখনো কোনো বিয়ে করে নাই। আর যত সব আমার বাপ মা। কেন? তোমার বাবা মার আবার কি হয়েছে? তেমন কিছু না, 2টা থেকে 4টা হয়েছে, এই আর কি। মানে? আরে বাপুরে, এইটাও বোঝো না? 2জন 2 দিকে গিয়ে আবার বিয়ে করছে। আর মাঝখানে আমারে দিয়া 5জন। তোমার কি খুব খারাপ লাগে তাই না? দূর, খারাপ লাগবে কেন? আমার তো আরো গর্ব হয়। কোন হালায় এমন আছে যে আমার মতো বাপ মা 2জনেরই বিয়ে খাইছি? তুমি না অদ্ভুত। জানি। আমি নিচে ঘুমাবো। সারা জীবন তো উপরেই ঘুমাইছো, আজকে একটু নিচে ঘুমাও কেমন? বাপ দাদা জমিদার হইলেও মাঝে মধ্যে একটু নিচে ঘুমানো লাগে, তা না হলে পাপ হয়। এখন এই নাও কম্বল, চাদর আর বালিশ, যাও এখন ঘুমাও। টা টা টা। আর কালকে দেখা হবে। আর শোনো, তুমি আর তোমার আম্মু সত্যি অনেক ভালো, এবার যাও। আহা, কি নরম বিছানা। জায়গা, কালকে আবার দেখা হবে। আরমান, ওই আরমান, আমি নীলা। মানে ওই ওঠো আরমান। কে? আমি নীলা। ও, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। আপনি যান। মানে ওই ওঠো আরমান। ভাই শয়তান, তোর 2টা পায়ে ধরি, আমার একটু ঘুমাইতে দে। কি বলতেছো এসব আবল তাবল? ওরে ভাই, তুই ভাবছিস মেয়েদের কণ্ঠে কথা বললেই আমি উঠে পড়বো? কিন্তু আমি উঠবো না, কারণ এখনো যে আমি বিয়ে করি নাই সেই হুঁশ আমার আছে। এবার ভাই তুই এখান থেকে যা, আর আমারে ঘুমাইতে দে, তা না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে। ঠিক আছে, ঘুমাও, একটু পরে মজা দেখাইতেছি। ঠিক আছে, দেখা মজা। সিলেট গিয়ে মজা নিতে চাইছিলাম, সেটা তো আর আমার খাটাস বাপের জন্য হইল না। এবার তুই দেখা মজা। বাট ভাই, স্বপ্নের মধ্যে একটু সিলেটটারে আয়না দিস প্লিজ। এমন সময় মনে হলো চোখে মুখে ঠান্ডা জাতীয় কি জানি পড়লো। লাফ দিয়ে উঠে চোখ বন্ধ করেই চিল্লাইতেছি, ওরে মা গো, মরে গেলাম গো, অ্যাসিড মারছে আমার মুখে। এবার আমার কি হইব? আমার তো আর বিয়ে হইব না। আমি কার কি ক্ষতি করছি তাই আমার সাথে এমন করলো? কি ঠান্ডা লাগতেছে, মনে হয় পুড়ে যাইতেছে। ওই চুপ করো। তুমি তো চুপ করতেই বলবা। পুড়ে তো আর তোমার যাচ্ছে না, পুড়ে যাচ্ছে আমার। ও মা গো, ঠান্ডায় ঠান্ডায় পুড়ে যাচ্ছে। কে করলো এই আকাম? আরমান, একটা থাপড়ানি দিমু তোমারে। এত ড্রামাবাজ কেন তুমি? আমি তোমার মুখে ঠান্ডা পানি দিছি, বুঝলা? একটুর জন্য বাড়ি একদম মাথায় তুলছে। ওই, তোমার না রাগ নাই? তুমি এমন রাখতেছো কেন? তোমার সাথে থাকলে রাগ না থাকলেও চলে আসবে, বুঝলা? এবার ওঠো। আরে শোনো। কি? একটু আগে আমারে কি বলছিলা বলো তো? আরে একটু আগে তো ঘুমাইছিলাম, কেমনে বলবো? তার মানে তুমি যা যা বলছো সব ঘুমের মধ্যে? হবে হয়তো। ঠিক আছে, এবার যাও, তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার আছে,
টেবিলে আসো। ওকে। রুমে গেলাম, ফ্রেশ হলাম, নিচে খাবার টেবিলে বসে আছি। টেবিল ভর্তি খাবার, কিন্তু আমি ছাড়া আর কোনো প্রাণী আশেপাশে নাই। এক মনে বলতেছে খাবার সামনে রেখে বসে থাকতে নেই, পাপ হয়, ফটাফট খেয়ে না। অন্যদিকে আর এক মনে বলতেছে একা একা খাওয়াটা ঠিক হবে না। নীলা বা দরবেশ দাদু, কেউ একজন আসলেই খাওয়া শুরু করিস। কার কথা শুনবো আর না শুনবো, দূর ভাল লাগে না। এই দিক ওই দিক ভাবতে ভাবতে কখন যে একটা আপেল হাতে নিয়ে খেতে শুরু করছি নিজেও বুঝি না। এমন সময় হঠাৎ কই থেকে একটা লোক আসলো। দেখতে মাশাআল্লাহ ভালোই, আমার বাপের বয়সী হবে। আস্তে আস্তে আমার কাছে আসলো। এই ছেলে, কে তুমি? খাবার টেবিলে বসে আছো কেন? এই যে কাকা, হ্যালো। চক্ষু দুইটা কি আসমানে রেখে জমিয়ে নামছেন? আর আমারে দেখে কি আপনার পাগল মনে হয়? হ্যাঁ, এই ছেলে, কি বলে এইসব? আমি আবার কি কইছি? দেখতে তো পাইতেছে চেয়ারে বসে আছি। হুদাই কেন বলতেছেন খাবার টেবিলে বসে আছি? আমারে চেনো? আমি কে? হু হা হা হা। আমারে চেনেন? আমি কে? তুমি কে শুনি? আপনি কে শুনি? এটা আমার বাড়ি, বুঝলে? আর এটা আমার শ্বশুর বাড়ি, বুঝলেন? হোয়াট? হোয়াট মানে হইতেছে কি? এটা যদি আপনার বাড়ি হইতে পারে তাহলে আমার শ্বশুর বাড়ি হইতে পারবো না কেন শুনি? অনেক বেয়াদবি করে ফেলেছো, এবার তো তোমাকে শিক্ষা দেওয়া দরকার। ওমা তাই? কোন স্কুলের মাস্টার আপনি বলেন তো? রফিক, এই রফিক, বন্দুকটা নিয়ে আয় তো। ও হু হু, ভয়ে তো আমি হিসি করে দিতেছি। কি? আমার বাপ আমারে টাকা না দিক জীবনেও আমার গায়ে হাত তুলে নাই, আর তুই আমারে থাপড়ানি দিছস? আজকে তো তোরে। এর মধ্যেই রফিক নামের লোকটা বন্দুক নিয়ে হাজির। এবার তো আমার অবস্থা সেই লেভেলের খারাপ, ভয়ে তো আমি শেষ। নীলা, কই তুমি? একটা লোক এসে আমারে বন্দুক দিয়ে গুলি করতেছে। আমার চিল্লানি শুনে উপর থেকে নীলা দৌড়ে নিচে আসলো। বাবা বাবা বাবা, দাঁড়াও। কে এই ছেলে? ওর নাম আরমান। কালকে বাসে আমরা দুইজন একসাথেই আসছি। ও খুব ভালো ছেলে, শুধু একটু শয়তান টাইপের। সেটা তো এসেই বুঝেছি। কালকে বাবার সাথেও নাকি খুব শয়তানি করেছে, আর বাবাকে নাকি দরবেশ, জিন এইসব বলেছে। সরি বাবা। তুই সরি বলছিস কেন? ওর মুখে কথা নাই? এদিক ওদিক একটু দেখে ধরপড় করে নীলার বাবা পায়ে পড়ে গেলাম। কাকু, না মানে সরি আঙ্কেল, আমারে মাফ করে দেন প্লিজ। আমি যদি জানতাম আপনারাই এইখানের জমিদার, তাইলে আমি জীবনেও আপনাদের মুখের উপরে কোনো কথা কইতাম না। সত্যি বলতেছি, আর বিশ্বাস করেন কালকে আপনার বাবা যেমনে সোফার উপরে বসে আছিল, যে কেউ ওনারে দেখে জিন বা দরবেশ মনে করতো। এখানে আমার কোনো দোষ কই বলেন? আর আপনি আমার কাছে এসে বলতেছেন এই ছেলে খাবার টেবিলে বসে আছো কেন? আপনি বুকে হাত দিয়ে বলেন কেউ খাবার টেবিলে বসে একটা পাগলও বসে না। আপনার বলার দরকার ছিল যে এই ছেলে খাবার টেবিলে চেয়ারে বসে আছো কেন? হায় হায়, কি এসব কইলাম? ও আঙ্কেল, না মানে জমিদার বাবু, মাফ করে দেন না প্লিজ। এমন সময় কে জানি লাঠি দিয়ে পাশায় একটা বাড়ি দিল। ওই কোন শালারে? আবার আরেকটা বাড়ি। শালারে, তোরে তো আজকে। মাথাটা তুলতেই দেখি দরবেশ দাদু খাইছে আমারে। যদিও একটু মাফ করতো, এবার তো আর সেটাও করবে না। নীলার বাবার পা ছেড়ে এবার দরবেশ দাদুর পা ধরলাম। দরবেশ দাদুকো, না মানে জমিদার দাদুগো, আমি না আপনারে একটু দেখি নেই, মাফ করে দেন না। আমার যদি পাশায় চোখ থাকতো তাহলে বিশ্বাস করেন আমি জীবনেও আপনারে শালা কইতাম না। মাফ করে দেন দাদু, অনেক কষ্টে আব্বার টাকা চুরি করে সিলেট যাইতেছি, এখন যদি মাইরা ফেলেন আমি তো মরেও শান্তি পাবো না। মাফ করে দেন না। ঠিক আছে ঠিক আছে, মাফ করছি। যাক বাঁচলাম। উঠেই তোর। এই ছেলে, কই যাও? আঙ্কেল, আমি আর এখানে এক মিনিটও নাই, অনেক কষ্টে মাপ সাপ নিছি, এবার আমি সোজা সিলেট। ঠিক আছে, কিন্তু খেয়ে তো যাও। না আঙ্কেল, আমার আর ফাঁসায়েন না। খাবার বসে আবার মুখে ফসকে কারে কি বলবো আল্লাহ জানে। তার চাইতে বরং আমি চাই। আর এক পা এগোলে গুলি করে দেবে কিন্তু। আচ্ছা বলেন কি করবো? খেতে আসো। খাইতে তো যাবো, কিন্তু পেটের ভিতর আবার না বন্দুকের গুলি ঢুকবো। কি বললে? না না আঙ্কেল, কিছু না। ঠিক আছে, আসো। ও আরমান, দাঁড়ায় আছো কেন? বসো। হুম। চুপচাপ বসে আছো কেন? খাও। এমন চাপের মধ্যে কি আর পেটে খাবার ঢুকে? এই যে আরমান, তোমারে না চুপচাপ মানাইতেছে না। আচ্ছা, যা ইচ্ছা বলতে পারো। না না, কি বলতে বলবো, পরে আবার গুলি করবেন। আরে না, গুলি করবো কেন? তোমার যা ইচ্ছা বলতে পারো। দরবেশ দাদু আবার কিছু বলবে না তো? আমি বাদে সবাই হা হা করে উঠলো। আরমান, তুই আসলেই অনেক খবিস। জি দাদু। এই প্রথম কেউ আমাদের সাথে এমন ফাজলামো করার সাহস করেছে। হুম।
হুম, মনে? না মানে আঙ্কেল সরি, দেখছেন আমি বলছিলাম আমার মুখ ভালো না, কখন কি বলি। আরে বেটা, কিছু মনে করি নাই। তোর তো অনেক সাহস আছে, মানতেই হবে। এই প্রথম জমিদার বাড়িতে এসে কেউ আমাদের হাসালো, অন্য সবাই তো ভয়ে মরে। আমার আবার সাহস? আমার মতো অসাহসী অকর্মা এই দুনিয়ায় আর এক পিস নাই। এই যে আবার চোরের মতো কোথায় যাও? হুম, আঙ্কেল খাওয়া তো শেষ, এবার আমি যাই। চুপ বসো। হুম। তোমারা কখনো ফাজিলের মতো লাগে, আবার কখনো ভোলা ভালা। আচ্ছা আঙ্কেল আমি যাই। যেতেই হবে? হুম। আচ্ছা যাও, তবে ঘুরে ফিরে সন্ধ্যায় আবার আসবা। ঠিক আছে, একবার যাইতে পারলে ভুলেও আর এইদিকে চামো না। এই আরমান শোনো, বলেন। গাড়ি নিয়ে যাও। না না আঙ্কেল, এমনি ঠিক আছে। ওকে যাও। কারেন্টের মতো উপরে গিয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম, নিচে এসে আবার এক ঝামেলা। বাবা আমিও আরমানের সাথে যাই। ঠিক আছে। এই না না, তুমি আবার যাবা কেন? আরমান তুমি চুপ করো, বাবা যাবো। আচ্ছা, ভালো করে যাস, আর গাড়ি নিয়ে যা। থ্যাংক ইউ বাবা। আরমান চলো। হুম। সিলেক্ট করে আমার হয়েছে কি ভাবছিলাম আর কি হইতেছে। গাড়ির কাছে গিয়ে গাড়ির দিকে তাকাই, চারিদিকে ঘুরতেছি। ওই আরমান গাড়িতে ওঠো, এমন চারদিকে ঘুরতেছো কেন? এই গাড়িতে করেই কি আমরা সিলেট যাব? হুম। দূর, ভাল লাগে না। আবার কি হলো? মনে মনে ভাবছিলাম সিলেট যাওয়ার সময় চারদিকটা দেখমু আর যামু। এখন যদি এই গাড়ির ভিতরে হান দেয়, মনে তো হবে ঘরের মধ্যেই আছি। এই গাড়িতে করে যাওয়া আর না যাওয়া সমান সমান। তাহলে এখন কি করবা, যাবা না? এত দূর আসছি আর যাবো না, এইটা কোনো কথা? তবে যদি ওই গাড়িটার মতো খোলামেলা গাড়ি হইতো তাহলে যা মজা হইতো না। ওই তোমার বাবাকে একটু কও না যাতে ওই গাড়িটা দেয়। আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো বাবাকে। আর ওই গাড়িতে কাউকে চড়তেই দেয় না, আর ঘুরতে যাওয়ার জন্য তো দিবেই না। তাও একটু বলি, দিলে দিল, না দিলে আর কি করার, এটা নিয়েই যেতে হবে। হুম, যাও বলো। আমি তো বলবো, তোমার তো আর সাহস নাই বলার। ধীরে ধীরে আঙ্কেলের কাছে গিয়ে দাঁড়াই আছি। আরমান, কিছু বলবা? জি আঙ্কেল। ও, টাকা লাগবে? না না আঙ্কেল, টাকা লাগবে না, আমার কাছে মেরে দেওয়া মেলা টাকা আছে। তাহলে কি বলবা বলো। আসলে মানে আঙ্কেল, ওই গাড়িটা না দিয়ে যদি আপনার ওই গাড়িটা দিতেন তাহলে একটু ভালো হইতো। কেন? ওই গাড়িটাও তো অনেক ভালো। হুম, সেটা তো জানি, তবে আমি যদি একাই যাইতাম তাহলে বাসের ছাদে চড়ে চারদিকটা কি সুন্দর দেখতে দেখতে যাইতাম। কিন্তু এখন তো আমার সাথে নীলা আছে, বাসের ছাদে তো আর ওকে নিয়ে চড়তে পারতাম না। তাই বলতেছিলাম যে ওই গাড়ির বদলে যদি এই খোলামেলা গাড়িটা দিতেন তাহলে জিনিসটা একটু খুব ভালো হইতো, আর চারদিকটা দেখতে দেখতেও যাওয়া হইতো। কিন্তু ওই গাড়ি তো আমি কাউকে দিই না। কিন্তু আঙ্কেল, তবু একটু দেখেন না, আজকের দিনটাই তো। না না, আমি অন্য একটা গাড়ি দিচ্ছি। আঙ্কেল, আবার কি? আপনার গাড়িটা না সেই মনে ধরছে, ওইটাই দেন না প্লিজ। আরে, আমি এটার মতো অন্য একটা গাড়ি দিতেছি তো নাকি। ঠিক আছে, কিন্তু আঙ্কেল আপনার গাড়িটায় চড়ে যদি যাই জিনিসটা আরও ভালো হইতো। প্লিজ আঙ্কেল। না না, এটা হবে না। আঙ্কেল, মুখে আপনি যতই না না করেন না কেন, মনে মনে কিন্তু হ্যাঁ হ্যাঁ করতেছেন আমি জানি। দেন না প্লিজ, আপনার মেয়ে আর আমিই তো যাবো। ও আচ্ছা, ছেলে তো তুমিও। এই গাড়ি আমি ছাড়া অন্য কাউকে চালাতে দিই না। ও, অন্য কাউকে চালাতে দিবেন কেন? গাড়ি তো চালামো আমি। তুমি গাড়ি চালাতে পারো? সে আর বলতে, জন্মের পর থেকেই তো গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না মানে খালি ওইটাই নাই, তবে আমি সেই গাড়ি চালাতে পারি সত্যি। পুলিশ ধরলে কি বলবা? আপনার নাম বলবো, আর এই জন্যই তো আপনার গাড়িটা নিয়ে যাইতেছি, যাতে সবাই চিনতে পারে। আর দেন না গাড়িটা। ঠিক আছে, না দেয়া অবধি তো আবার গানের গানের বন্ধ করবা না, তবে খুব সাবধানে যাবা। আচ্ছা, আর আঙ্কেল আরেকটা কথা। আবার কি কথা? হি হি, ওই নীলা গাড়ি পেয়ে গেছি, ফটাফট এটাতে চলে আসো। নীলার দিকে তাকিয়ে দেখি কেমন অবাক হয়ে আমার দিকে তাকায় আছে। ওই আমার এমন হাঁ করে না দেখে গাড়িতে ওঠো। হুম। আরমান, ভালো করে যেও। ঠিক আছে আঙ্কেল। আর হ্যাঁ, নীলাকে যেন ড্রাইভ করতে দিও না, ও চালাতে পারে কিন্তু বেশি ভালো না। আচ্ছা, আর আঙ্কেল আমিও নীলার মতোই চালাই, হি 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 বলে ওখান থেকে পগার পার। আহা, কেবল একটু শান্তি শান্তি লাগতেছে। আরমান, হুম। তুমি বাবার কাছ থেকে কেমনে গাড়িটা নিলে?
কেমনে আবার? তোমার বাবার কাছে গেলাম, গিয়ে বললাম আঙ্কেল আপনার গাড়িটাই লাগবে। প্রথমে না না করলো, তবে আমি তো না নিয়ে আসার পাত্র না, একটু ঘ্যানর ঘ্যানর করলাম। এত ঘ্যানর ঘ্যানর করা দেখে বললো ঠিক আছে যাও নিয়ে যাও। কিন্তু বাবা তো এই গাড়িটা কাউকে দেয় না। কাউকেই দেয় না বলে কি আমারও দিব না? অদ্ভুত। আর দেখতে হবে না কে চাইছে, না দিয়ে যাবো কই? দরকার হলে মারামারি করে নিয়ে আসতাম। হয়েছে, আর এত চাপাবাজি করতে হবে না। আচ্ছা তোমার বাবা এই গাড়িটাই কাউকে চড়তে দেয় না কেন? আসলে বাবা আর মা দুইজনকে ভালোবেসেই বিয়ে করেছিল। বাবা মাকে নিয়ে ঘোরার জন্য এই গাড়িটা কিনেছিল, কিন্তু মা যখন আমাকে নিয়ে নানুর বাসায় চলে যায় তারপর থেকে নাকি বাবা এই গাড়িটা কাউকে ছুতেও দেয় না। আমি কিছুদিন পর বাবার কাছে আসি, কিন্তু কখনো এই গাড়িতে কাউকে হাত দিতে দেখিনি। আচ্ছা তোমার মা বাবার মধ্যে কি ডিভোর্স হয়েছে? আরে ধুর, ডিভোর্স হবে কেন? শুধু একজন আরেকজন থেকে দূরে থাকে, এই আর কি। দুজনেরই সমান সমান রাগ। তবে আমার মনে কি তোমার বাবা তোমার মাকে সেই ভালোবাসে আর এখনো অনেক মিস করে, তাই তো গাড়িটাকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। হুম। গতকালকে রাতে তোমার বাবা কই গেছিল সেটা আমি একটু একটু বুঝতে পারতেছি। কেমনে? আচ্ছা তোমাদের এইদিকে কোনো নদী আছে? হুম। তোমার বাবার শার্টে নদীর বালু লাগা দেখেই বুঝছিলাম তোমার বাবা তো তোমার মার জন্য একদম মজনু। দূর, কি বলো এইসব? দূর না, যা বলতেছে এটাই ঠিক, বুঝলা? তোমার বাবাকে এমন দেখে মেলা কষ্ট লাগতেছে, মনে হয় বেচারা তার নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু কাউকেই কিছু বলতে পারতেছে না লজ্জায়। আজগুবি। আজগুবি নয়, সত্যিকারের কথা। তবে আমি যখন আসছি তোমার বাবাকে আর কসিমউদ্দিনের মতো থাকতে দিব না। তুমি আবার কি করবা শুনি? তেমন কিছুই না, তোমার বাবা আর মার মধ্যে ঢুকে শুধু তাদের সমান সমান রাগটা ভাঙাই, আবার এক করে দিব। কিন্তু কেমনে শুনি? জানি না। আর এইসব এখন বাদ, ঘুরতে আসছি, পেট মুখ ভরে ঘুরি, এরপর বাসায় গিয়ে দুইজনে ভালো করে ভেবে একটু বুদ্ধি বের করতে হবে, বুঝলা? হুম। আহা, মনে হইতেছে চায়ের সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালাইতেছি। তুমি আগে কখনো এইদিকে আসছো? হুম, অনেক। আর আসবাই না কেন? হাজার হলেও জমিদারের মেয়ে বলে কথা। ওই থামবা তুমি? ওকে, গাড়িটা থামালাম। ওই গাড়ি থামাইলা কেন? তুমি না মাত্র থামতে বললা? ও, গাড়ি থামাতে বলি নাই, তোমার বকবক থামাতে বলছি। ও আচ্ছা, গাড়ি যখন থামাইছি তাহলে আর একটা কাজ সেরেই আসি। আবার কি কাজ করবা? সেটা তো বলা যাবে না, তুমি 2 মিনিট গাড়িতে বসো, আমি যামু আর আসমু। না, আমিও যাব। আরে না, তুমি বসো, আমি আসতেছি। না, আমিও যাব। ওরে বাপুরে, আমি জামু হিসু করতে, তুমি গিয়ে কি আমার হিসি করা দেখবা? হুম। ধুর, আচ্ছা। ছি। আহা কি শান্তি, 2 কেজি খানেক হিসি। ছি, এইসব কেউ বলে? তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? হুম। আটকাই না দেখেই তো বলছি নাকি। হয়েছে, এবার গাড়িতে ওঠো। আচ্ছা, কোথায় যাবা এখন? জানি না, তবে গুগল ম্যাপে দেখতেছি কাছে কুলে কোনো দর্শনীয় স্থান আছে নাকি। ঠিক আছে। পাইছি একটা। কি পাইছো? জিতু মিয়ার বাড়ি। কই? আর 10 কিলোমিটার দূরে। ও। আজকে ওখানেই যাই, চলো। ওকে। ওই তো জিতু মিয়ার বাড়ির কাছে চলে আসছি, এবার নামো। এখানেই নামবো? ও হ্যাঁ, তুমি তো আবার জমিদারের নাতনি, এখানে নামবা কেন? চলো গাড়ি সহ বাড়ির ভিতরে নিয়ে যাই। আরমান, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে। যখন তখন জমিদারের নাতনি জমিদারের নাতনি বলবা না, বলে দিলাম। ও মা, কেন? যা সত্যি তাই তো বলছি নাকি। হোক সত্যি, তুমি ওইসব জমিদারের নাতনি বলবা না, ব্যাস। আচ্ছা বলবো না, এবার তো নামো। হুম, মনে থাকে জানো। গাড়ি থেকে নামতেই 2টা লোক ছুটে আমাদের কাছে আসলো। ম্যাডাম, আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, কিন্তু কে আপনি? আমার নাম সজীব, আপনার বাবা আমাকে ফোন করেছিল। আচ্ছা ভাই, ওর বাবা কি করে জানলো যে আমরা এখানেই আসবো? আসলে ভাই, জমিদার সাহেব শুধু আমাকে না, এখানকার যত জায়গা আছে আর যারা যারা সেই সব জায়গাগুলো দেখাশোনা করে সবাইকে ফোন করে বলে দিয়েছে যে ওনার মেয়ে ওনার গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছে, আর ওনার মেয়ের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে বলেছে। বাহ, একেই বলে জমিদারের মেয়ে। আরমান? তো ভাই, ভিতরে ঢুকতে কি কোনো টাকা পয়সা লাগে? কি যে বলেন না, আপনাদের যেখানে খুশি যান। ম্যাডাম আসবে শুনে আমি বাইরের বেশি লোক ভেতরে ঢুকতে দিই নাই। যাক, এই একটা কাজের মতো কাজ করছেন।
তাহলে ভাই আপনি থাকেন, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা। কি? তোমারে নিয়ে এসে একদিক দিয়ে ভালোই হয়েছে। তাই তো নিয়ে আসতে চাইলা না। নিয়ে তো আসছি নাকি, এবার চলো ঘুরি। ও মা গো, ওরে জিতু মিয়া কি বাড়িটাই না বানাইছস ভাই, একদম পাপ্পি পাওয়ার মতো বাড়ি করছস। বাড়িটার চারিদিকে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে। ওই নীলা, তোমার খিদে লাগে নাই? হুম। চলো খাই। একটা খাবার দোকানে যেতেই ম্যাডাম ম্যাডাম, আসেন আসেন। ওই চান্দু, সবাইকে বাহিরে বের কর, জমিদার বাবুর নাতনি আসছে। ম্যাডাম আসেন, ভিতরে আসেন। চলেন ম্যাডাম, ভিতরে চলেন। আরমান মায়ের খাবা? আমি বলি নাই, ওরাই বলছে। ভেতরে চলো। ম্যাডাম কি খাবেন? ওই ফাজিলটাকে বলেন ও কি খাবে। স্যার কি খাবেন? ওরে ভাই, আমার ওইসব সারটার কইতে হইব না, আমিও ভাই তোমাগো মতোই গরিব মানুষ, আমারে ভাই করে বইল। আচ্ছা ভাই, কি খাবেন? একদম কম তেলে রান্না করা কিছু যদি থাকে ওইসব নিয়ে আসো। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। কিছুক্ষণ পরে খাবার আসলো। খেয়ে দে। এই যে ভাই, রান্নাটা কে করছে? করিম চাচা। ওনাকে একটু ডাকা যাবে? জি ভাই। ওরে চাচা, এটা কি খাওয়াইলেন কন দেখি, এত টেস্ট আগে কোনোদিন কোনো খাবারে পাই নাই। কি যে কন্যা, আসলে জমিদার বাবুর নাতনি আমাদের এখানে আসবে আমরা স্বপ্নেও ভাবিনি। ওনার জন্যই হয়তো একটু স্পেশাল হয়েছে। আমি কই আপনার কথা আর আপনি কন হের কথা। যাই হোক, এই যে এই টাকাটা ধরেন। আরে কি করছেন, আপনাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো না। কেন? কারণ জমিদার বাবুর কাছে আমরা এমনিতে অনেক ঋণী, টাকা দিয়ে আর আমাদের লজ্জা দিবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা ভালো থাকেন। আবার আসবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে তো আসমই। আর ম্যাডাম, আপনার দাদুকে আমাদের সালাম দিয়েন। জি চাচা। তাহলে ম্যাডাম চলেন যাওয়া যাক। আরমান আবার? হি হি, বিকেল হয়ে আসছে, চলো বাসার দিকে যাওয়া দরকার। হুম। গাড়ি চলছে। নীলা, আমার না খুব খারাপ লাগতেছে। কেন? তোমার বাবা আর দাদুকে সবাই কত সম্মান করে, আর আমি তাদের সাথে কি একটা ব্যবহার করে ফেলছি। ধুর, তবু তোমার উপরে দুইজনই অনেক খুশি। দেখতে হবে না, হাজার হলেও আরমান বলে কথা। হইছে। এবার গাড়িটা আমাকে দাও, আমি ড্রাইভ করব। না না, তোমার বাবা তোমাকে ড্রাইভ করতে দিতে মানা করছে। ওই আমাকে ড্রাইভ করতে দিবা নাকি কুতু কুতু দিব? ঠিক আছে, আসো। এই তো গুড বয়। আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। ওই আস্তে চালাও, মেরে ফেলবে নাকি? আমি এখনো বিয়ে করিনি, আর আজ পর্যন্ত একটা প্রেমও করি নাই। আমি কিন্তু সত্যি সত্যি কোনো প্রেম করি নাই। আস্তে চালাও। চুপ করে বসে থাকো, কপালে থাকলে আজকেই মরবা। সারাক্ষণ দুষ্টুমি করতে করতে কখনো নীলার দিকে সেভাবে তাকানোই হয়নি, কিন্তু এখন খেয়াল করে দেখলাম একটা মেয়েকে হাসতে দেখলে যে এতটাই সুন্দর লাগে, সেটাই প্রথম নীলাকে দেখে অনুভব করলাম। হঠাৎই আনমনা হয়ে গেলাম আর নীলার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই নীলাও আমার চোখে চোখে তাকাতেই ঘোর কাটলো আমার। এভাবে এই প্রথমেই নীলার দিকে এভাবে তাকিয়েছিলাম নিজের আনমনেই। শালার তাও ধরা খেয়ে গেলাম। আসলে আমার দ্বারা ফাজলামই সম্ভব হবে শুধু। তারপর নীলা আমার দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে হঠাৎই গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে। এই রে, আজকে তো আমি শেষ। বলতেই, হে মালিক, হে পরওয়ারদিগার, হে খোদা, তুমি একমাত্র পারো আমারে এখান থেকে বাঁচাইতে। আর যদি তুমি আমারে এখান থেকে না বাঁচাও তাইলে তো আজকে আমি শেষ। এত দিনের আমার বিয়ে করার স্বপ্ন সব এক নিমিষেই নিঃস্ব ভস্ম হয়ে যাবে। আমারে বাঁচাও খোদা। আর যদি কপালে বাঁচার কোনো লক্ষণ না থাকে তাইলে তুমি আমারে মাফ করে দিও, কারণ এই ছোট্ট জীবনে মেলা পাপ করছি, অনেক লোকরে জ্বালাইছি। মাফ করে দিও হে খোদা, আমিন। এখন বাঁচা মরা সব তোমার হাতে। বাহ, মুহূর্তের মধ্যেই তো ভালো একটা মোনাজাত করে ফেললা। মা নীলা, তোমার দুইখান পায়ে ধরতেছি, প্লিজ একটু আস্তে চালাও। চুপ, পা ছাড়ো, তা না হলে কিন্তু স্পিড আরো বাড়িয়ে দিব। আরও, এবার তো তাইলে শিওর মর্মু। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগতেছে। কি জিনিস? ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে বাঁচে না। হুমা তাই? ওই সামনে তাকাও। লাগলো লাগলো, এবার তো গেছি রে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইছে, এবার চোখ খোলো। কোথাও লাগে নাই? হে আল্লাহ, তুমি আমারে এই কিসের মধ্যে ফেলাই দিলা? না বাইচা আছি আর না মইরা গেছি, কিছুই তো বুঝতেছি না। ওরে ভাই, এমনে না হাইসে একটু সামনে তাকাও। ওই আরমান, আমারে না ডাইকা সামনে তাকাও। জীবনে বহুত পাপ করছি, মরার আগে অন্তত একটু আল্লাহকে ডাইকা মরি। চুপ,
সামনে দেখো। সামনে আবার কি? সামনে পুলিশ। যাক বাঁচলাম। হে আল্লাহ, তুমি আমার ডাক শুনছো। এই প্রথম পুলিশের দেখে এত ভালো লাগতেছে, আর জীবনটা মনে হয় মাত্র দেহে ফিরে আসলো। তাই না? দেখো এবার কি মজাটাই না দেখাই। ওরে ভাই, এতক্ষণ যা মজা দেখাইলা এতেই তো আমি শেষ, আবার কি মজা দেখাইবা? তুমি শুধু চুপচাপ বসে থাকো। না না না, স্পিড 80 থেকে একেবারে 120। মরণ তো এবার আমার নিশ্চিত। চোখ দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকতেছি, কারণ এইটা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ভয়ে ভয়ে কতক্ষণ যে চোখ বন্ধ করেছিলাম নিজেও জানি না। এমন সময় হঠাৎ গাড়িটা ধপ করে বন্ধ হয়ে গেল। গাড়ি বন্ধ হওয়া মাত্রই ফট করে গাড়ি থেকে নেমে পড়লাম। যাক, বাইচা আছি তাইলে। হে আল্লাহ, তোমার কাছে আমি অনেক ঋণী। আজকে থেকে নামাজ শুরু করবো। ও কি বাঁচাটাই না বাঁচছি। ওই আরমান, গাড়ির তেল শেষ। সত্যি? হুম। ওরে ভাই গাড়ি বুকে আয়, ভাই বুকে আয়। তোর তেল যদি এতক্ষণে শেষ না হতো তাইলে আমি এতক্ষণে উপরে চলে যাইতাম। ওই চুপ থাকো তো। এখন কি করে বাসায় যাব সেটা বলো। আগে একটু দুনিয়াটা ভালো করে দেখে নেই, তারপরে ভাবতেছি কি বাঁচাটাই না বাঁচছি আজকে। ওহ, ওই আরমান, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাব কেমনে? আমি কি জানি যেমনে আসলা কপাল ভালো তাই তেল ফুরাইছে। কপাল খারাপ হইলে চাকা চারটাই খুলে যেত। ঠিক আছে, এখন কি করবা সেটা বলো। কিছুই করবো না রে ভাই, বাইসা যে আছে এটাই অনেক কিছু। দূর, ভাল লাগে না। ওই যে দেখো পুলিশ মামারাও চলে আসছে। দেখতেছি। গাড়ি থেকে একটা পুলিশ নেমে আসলো। আপনার নাম নীলা? জি। আমি এইখানের ওসি। আপনার বাবা আমাকে সকালেই ফোন করে বলেছিল আপনাদের গাড়িটার উপর নজর রাখতে, কোনো কিছু অস্বাভাবিক দেখলেই পিছু নিতে। সকালে তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন এত স্পিডে কে গাড়ি চালাচ্ছিল? এই যে ও। ওরে খোদা, কি মিথ্যাবাদী! বিশ্বাস করেন পুলিশ ভাই, আমি আমার এতদিনের লাইফেও কোনোদিন এত জোরে গাড়ি চালাই নাই। চুপ, একটাও মিথ্যা কথা না। তোমাকে দেখেই তো কেমন বাটপার বাটপার মনে হচ্ছে। আরে আপনার কে হয়? ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড বলে কিছু বললাম না। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? ওরে ভাই, ওর আর কি হবে, যা হওয়ার তো আমার হইতো। চুপ থাকতে বলছি না তোমাদের। গাড়ির কি হয়েছে? তেল শেষ। আচ্ছা, তোমরা আমার গাড়ি করে যাও, আমি গাড়িটা জমিদার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। ওই ফট করে যে ঠিক আছে বললা, তোমার বাবা যদি দেখে গাড়িটাতে অন্য কেউ চড়ে জমিদার বাড়িতে ঢুকতেছে, তখন আমার কি হইব ভাবছো একবার? তোমাদের এত কিছু ভাবতে হবে না। আমি জানি ইরফান সাহেব তার গাড়িকে কাউকে চড়তে দেয় না। আমি সেই ব্যবস্থাই করে পাঠাবো। এবার তোমরা আমার গাড়িতে চড়ে যাও। আচ্ছা ঠিক আছে। ওনাদের গাড়িতে চড়ে জমিদার বাড়িতে এসে নামলাম। ওই আরমান, এমনি তাকিয়ে আছো কেন? তোমারে প্রথমে দেখে যা ভাবছিলাম তুমি মোটেও তেমন না। আমি যদি খালি ফাজিল হই, তুমি হইতেছো ফাজিলের গাছ। এত জোরে নিজেই গাড়ি চালাইলা, আবার সুন্দর করে আমারই ফাঁসাই দিলা। বাহ বাহ। এবার ভেতরে চলো। ভিতরে এসে দেখি আঙ্কেল কেমন গম্ভীরভাবে সোফায় বসে আছে। চুপচাপ আমি আর নীলা তার সামনে দাঁড়ায় আছি। আঙ্কেল বিশ্বাস করেন, আসার সময় গাড়ি আমি চালাই নাই। আরমান, আমি সেটা জানি। সরি আঙ্কেল, আমার জন্যই আজকে গাড়িটাতে হয়তো অন্য কেউ চড়ে আসবে। আরমান, গাড়িতে অন্য কেউ চড়ে আসাটা বড় কথা না। আজকে যদি তোমাদের কিছু একটা হয়ে যেত, তখন আমি কি করতাম? আমার কিছু হইলে তো কোনো চিন্তাই নাই। আমার বাপ আমার জ্বালা যন্ত্রণা থেকে বাইসা যাইতো। আরমান, আমি ফাজলামি করছি না। আমিও ফাইজলামি করছি না আঙ্কেল। নীলা, এদিকে আয়। জি বাবা। আজকে যদি তোর কিছু একটা হইতো, তাহলে আমি তোর মাকে কি বলতাম বল? এমনি তার আমার উপর এতটা রাগ যে আজও সে এই বাড়িতে আসে না। এখন যদি আজকে তোর কিছু হইতো, তখন আমি কি করতাম? কেমনে বোঝাতাম তোর মাকে? সে তো সব দোষ আমাকেই দিত। ঠিক বলছেন আঙ্কেল, আমি আপনার কষ্টটা বুঝতেছি। তখন তো আর আমিও থাকতাম না যে আপনাকে নির্দোষ সাবিত করতাম। আরমান, সরি আঙ্কেল। এবার ওপরে যা। আজকের পর আর কোনোদিন গাড়ি পাবি না। সরি বাবা। আর সরি বলে কি হবে, যা টেনশন দেওয়ার তো দিছো। আরমান, তুমি ওপরে যাও। সি আঙ্কেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় নীলার আগমন। আরমান, ভেতরে আসবো? লজ্জা দিতেছো তাই না? পুরো জমিদার মহল তো তোমাদের, এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? এমন করে বলার জন্য কখন জানি দেখবা তোমার মাথায় ইট দিয়ে ফাটাই দিছি। কার মতো যে হইছো আল্লাহ জানে। প্রথমে দেখে নম্রভদ্র মনে করছিলাম, কিন্তু না, এখন তো দেখতেছি সব উল্টা। তোমার আজেরা কথা শেষ হইছে?
হুম। এবার বলো বাবা আর মাকে কেমনে এক করবা। যাক, তাও একটা ভালো কথা মনে করাই দিচ্ছ। তো বলো কেমনে এক করব। ওই আমি কি সবাই এক করার বিজনেস করি, হ্যাঁ, যে এক করার কথা বললে এক করে দিমো? তো এখন কি করবা? এখন আর কি করবো, তুমি তোমার রুমে যাও, আমি একটু ভাবি যে কেমনে এক করবো। বাবা শেষ হলেই তোমারে বলতেছি। আচ্ছা আমি রুমে গেলাম, তোমার ভাবা শেষ হলেই আমারে বলবা, কেমন? ঠিক আছে, বলবো নি, এবার যাও। হুম। 1 ঘন্টা যাবৎ ভাবতেছি কেমনে কি করবো, কিন্তু কোনো কিছুই তো মাথায় আসতেছে না। কি যে করি, ধুর। নীলা রুমে গিয়ে ঠক ঠক ঠক। ওই কোন বুদ্ধি পাইলা? আরে না, তবে অন্য একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ড্রামাবাজি। সেটা আবার কেমন? মনে করো তোমার মার কাছে গিয়ে তোমার বাবাকে নিয়ে এমন ড্রামা করবো, তোমার মা 1 মিনিটে তোমার বাবার প্রতি ফিদা হয়ে যাবে। আবার এইদিকে এসে তোমার বাবার কাছে তোমার মাকে নিয়ে এমন ড্রামা করবো, তোমার বাবাও তোমার মার প্রতি ফিদা হয়ে যাবে। আর এই ড্রামাবাজির মধ্যেই দুইজন এক হয়ে যাবে। বুঝলাম, কিন্তু কি ড্রামাবাজি করবা? এখন কেমনে বলবো, যখন ওনাদের সামনে শুরু করবো তখন দেখো। কি যে করবা আল্লাহ জানে। এইটা একদম সত্য কইছো, কারণ আমিও জানি না যে কি করবো। তো এখন কি করবা শুনি? এখন গিয়ে ঘুমামো, সকালে উঠে তোমার বাবাকে উল্টাপাল্টা বোঝাই তোমার মার কাছে যেতে হবে, কারণ প্রথমে ওনাকেই ফিদা বানাইতে হবে তোমার বাবার উপরে। কেন? আরে তোমার বাবা তো এমনি মজনু হয়ে আছে তোমার মার উপরে। ও হ্যাঁ, ঠিক আছে, এখন ঘুমাও, যাও। তুমিও ঘুমাও। আমিও ঘুমোই। আমিও তো ঘুমামই। দূর, যাও তো। যাচ্ছি। সকালে উঠে আবার নীলার ঘরে আসলাম, ঠক ঠক ঠক। আরমান, তুমি এত সকালে আবার কি হইছে? আমার আবার কি হইব, তোমার বাবা মাকে এক করবা না? হ্যাঁ, তার সাথে এই সকালে ওঠার কি? এই সকালে ওঠার কিছুই না, তোমার বাবা নিচে চা খাচ্ছে। এখন তুমি তোমার বাবাকে গিয়ে বলবা যে তোমার মা ফোন দিছিল আর সকালেই তোমাকে যেতে বলছে। কিন্তু মা তো ফোন দিয়ে কিছুই বলে নাই। ঠিক আছে, তুমি তোমার মার ফোনের আশায় থাকো, আমি গেলাম, বাই। ওই ওই দাঁড়াও, যাচ্ছি তো। যাও, তুমি আসলে আবার আমি তোমার বাবার কাছে গিয়ে কিছু একটা বাহানা ধরে আমিও তোমার সাথে যাবো। আচ্ছা। একটু পরে দেখি নীলা উপরে আসলো। ওই কাজ হইছে। হুম। যেতে দিবে বলছে। আরে হ্যাঁ, যেতে দিবে না কেন? এবার যাও, তুমি গিয়ে বলো। ওকে। হ্যালো আঙ্কেল। আরে আরমান, বসো বসো। ঘুম কেমন হলো? জি আঙ্কেল, ভালো। বাহ, তারপরে এখন কি করবা? এখন মানে আঙ্কেল, নীলা বলল যে আন্টি নাকি আজকে ওকে যেতে বলেছে, তাই আমি ভাবছিলাম যে আমিও ওর সাথে যাই আর আন্টিকেও একটু দেখে আসি। তাই আপনার কাছে একটু অনুমতি নিতে আসলাম। আঙ্কেল না কইরেন না প্লিজ। আরে আমিও তো তোমাকে এটা বলার জন্যই ডাকতে যাচ্ছিলাম মাত্র। সত্যি? হুম। তাহলে তো হয়েই গেল। আর আঙ্কেল, আমি আপনার একা থাকার কষ্টটা বুঝি। আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না, আমি আন্টির কাছে গিয়েই আন্টির একটা ছবি তুলে আপনার ফোনে পাঠাই দিব। স্মার্ট বয়, তোমাকে আমি প্রথমে দেখেই বুঝেছি তোমার বুদ্ধি আছে। তো কখন যাবা? আপনি বললে এক্ষুনি, শুধু আপনার নাম্বার আর ঝাক্কাস দেখে একটা গাড়ি দেন। গুড, আমার নাম্বারটা নাও, 017। আর তোমরা বের হয়ে আসো, আমি গাড়ি দিচ্ছি। জি আঙ্কেল। উপরে যেতেই ওই বাবা কি বললো? কি আর বলবে, তোমার বাবা তো তোমার মায়ের জন্য একদম মাখন হয়ে আছে, খালি তোমার মাকে সেট করতে পারলেই ব্যাস। এবার যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে। রেডি হয়ে আমি আর নীলা নিচে আসলাম, দেখি আঙ্কেল আগের থেকে গাড়ি রেডি করে রাখছে। আঙ্কেল তাহলে গেলাম। আচ্ছা, আর গিয়েই ওইটা আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, আপনি শুধু ফোনটা নিয়ে ফোনের কাছে বসে থাকেন। ওকে। আর নীলাকেও যেন গাড়ি চালাতে দিও না। পাগল নাকি, ভুলেও না। ভালো করে যেও। বাই আঙ্কেল। গাড়ি চলছে। ওই নীলা, কি? তোমার বাপটারে নিয়ে তো কোনো চিন্তাই নাই। এখন খালি তোমার মা যদি একটু ওনার মতো হয় তাহলে তো কোনো কথাই নাই। আসলে আরমান, মাকে নিয়েই তো যত টেনশন। কেন? কারণ তারই তো রাগ বেশি। ও, তাহলে তো খেলা এবার তোমার মার সাথেই জমবে। হু হা 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 হা। মাকে কেমন পটাতে পারো দেখবনি। দেখো। আরমান, এটা হচ্ছে নানুর বাড়ি। আমি আর মা এখানেই থাকি। তোমার জমিদার দাদুর বাড়ি থেকে ছোট, কিন্তু ভালোই শান্তি শান্তি একটা ভাব আছে। এবার ভেতরে চলো। ওই ওই থামো থামো, সামনে যে 3 জন বসে আছে ওনারা কারা? মাঝখানেরটা মা, ডান সাইডেরটা নানু, আর বাম পাশেরটা নানি। ওকে, মাথায় সব ঢুকে গেছে। এবার শুধু আমার পিছন পিছন আসো,
আর দেখতে থাকো। ওই আরমান, উল্টাপাল্টা কিছু করো না যেন, মা কিন্তু অনেক রাগী। আন্টি বলে জোরে একটা চিল্লানি দিয়ে নীলার মায়ের পা ধরে শুয়ে পড়লাম। আরে আরে, কে তুমি? এই ছেলে উঠো। না আন্টি, আমি উঠবো না। আরে বাবা, কি হয়েছে বলবা তো নাকি? আগে বলেন আমারে আপনার কাছে থাকতে দিবেন। ঠিক আছে থাইকো, কিন্তু আমার কাছে কেন থাকবা? এত কিছু বুঝি না, থাকতে দিবেন কিনা সেটা বলেন, তা না হলে কিন্তু উঠবো না, এমনি আপনার পা ধরে থাকবো। আচ্ছা বাবা ঠিক আছে, উঠো, থাকতে দিব। আর একটা কথা। আবার কি কথা? হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, ফ্রেন্ড। ঠিক আছে ফ্রেন্ড। হি 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 হি। ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই হঠাৎ করে চলে আসলি কেন? ও আন্টি, আপনিও না সিনেমাটিক মাগুলার মতো, বাবাকে দেখতে মন চাইছিল তাই বাবা কাছে গেছিল, আবার এখন মাকে দেখতে মন চাইছে তাই মার কাছে চলে আসছে, সিম্পল। তাই বলে যখন তখন এত দূরে যাওয়া আসাটা কি ঠিক? বাবা মা একটু কাছে থাকলেই তো আর এমন দূরে যাওয়া আশা করা লাগতো না। কি বললে? আন্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে এসে সালাম দিতে ভুলে গেছিলাম তো তাই ফিসফিস করে সালাম দিচ্ছিলাম, সরি আন্টি। অদ্ভুত ছেলে তো তুমি। আন্টি সালামটা নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হয়েছে? জি আন্টি। নীলা, ওকে নিয়ে ভিতরে যা, আমি আসতেছি। ঠিক আছে মা। আরমান, ভেতরে চলো। আরে দাঁড়াও না, নানু নানির সাথে তো এখনো কথাই হয় না। কি বুড়ো, কেমন আছো? তোমারে দেখে তো মনে হচ্ছে নানিরে নিয়ে বেশ মজায় আছো। তারপরে দিনকাল কেমন কাটতেছে? ভালো। নানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নানি নানুরে একটু দেখা রাখো, তারে দেখে তো মনে হয় না তার যৌবনের পানি ওঠা বন্ধ হইছে। কবে দেখবা আর একটা ধরে আনছে। আমি এসব বইরারে ভালো করে চিনি, অন্যরে দিয়ে আর কি কমু। আমার নিজের নানুই একটা জাত হারামি আসছিল, এমন বয়সে আর একটা ধরে আনছিল, সেই কি কাণ্ড। তাই একটু তোমারে সাবধান করে দিলাম। চলো নীলা। আর নানু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরমান, তোমার মুখে কি কিছুই আটকায় না? হ্যাঁ, আর তোমার কি কোনো লজ্জা শরম কিছুই নাই? লজ্জা শরম নাই জন্যই তো এখানে আসছি নাকি? আর আমি যা যা বলছি সব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, বুঝলা? আমার নানুও তোমার নানুর মতোই আসছিল, আর ফট করে একদিন আর একটা বিয়ে করে নিয়ে আসছিল। এইসব বইরারে আমি ভালো করে চিনি। এবার ভিতরে চলো, আর খাবার কিছু থাকলে নিয়ে আসো, যাও, অনেক খিদে লাগছে। ঠিক আছে। রুমে বসে খাচ্ছিলাম, এমন সময় দেখে আন্টি সাইড দিয়ে যাচ্ছে। আন্টি আন্টি আন্টি। বলো। ও সবসময় এমন করে থাকেন কেন? একটু হাসলে কি হয়? এই ছেলে, তুমি আমাকে কতদিন ধরে চিনো? হ্যাঁ, তাই বলতে তো সব সময় এমন করে থাকি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা ফ্রেন্ড তাই না? আপনার সাথে একটা সেলফি তুলি প্লিজ আন্টি, প্লিজ প্লিজ। ওকে। হি হি হি। আন্টি একটু হাসেন, মুখটা একটু ডান দিকে বাঁকান। ওই, তুমি তুলবা নাকি আমি চলে যাব? ও থামেন না একটু, হইছে। এই তো একদম পারফেক্ট। আঙ্কেল রে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। কে? আমি আরমান। ও আরমান, হ্যাঁ বলো। আঙ্কেল, আন্টির সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বাহ, ভালো, কিন্তু কেমনে? আঙ্কেল আপনি রাগ না করলে কিছু কথা বলতাম। ঠিক আছে বলো। আসলে কথাগুলো কিন্তু রাগ করার মতোই, রাগ করবেন না তো? আরে না, বলো। আচ্ছা, মনে করেন আমরা দুইজন এখন থেকে ফ্রেন্ড। হ্যাঁ বলো। ওই ইরফাইন না হারামি তুই কি, হ্যাঁ এত সুন্দরী একটা বউ রাইখা যৌবনটা হুদাই পার করতেছিস? তোরে তো শালা তুরাগ নদীতে চুবানো দরকার। আমি তোর বউয়ের সাথে একটা সেলফি তুলে তোর ইমোতে পাঠাইছি, বউটার একটু ভালো করে দেখ। আর ভাই, এত সুন্দরী একটা বউ থাকতে যৌবনটা হুদাই পার হতে দিস না। বাই। টুট টুট টুট। জমিদারের পোলারে বকা দিছি, নিজের কেমন বিড়বিড় লাগতেছি, হি হি। যাই হোক, ফটাফট নীলার মা আর বাপরে মিলাইতে পারলেই আমি বাঁচি, তারপরে আরামসে একা একা সিলেট ঘুরবো। আহা কি শান্তি লাগবো তখন। এদিক ওদিক লাফাইতে লাফাইতে একদিন কেটে গেল। রাত্রে ঘুমাতে যাব এমন সময় আঙ্কেলের ফোন। সরি আঙ্কেল, তখন অমনে কথা বলছি বলে আবার রাগ করেন নাই তো? আরে দূর, কি যে বলো না, তোমার ওপরে কি রাগ করা যায়? সেটা অবশ্য ঠিক কইছেন, তবে এই রাত্রে কেন ফোন দিছেন, কাহিনী কি বলেন তো? আরমান, যেমনি হোক তোমার আন্টিকে আমার কাছে এনে দাও প্লিজ। এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে সেটাই দিব। শোনেন আঙ্কেল, আপনি জমিদার হইতে পারেন, বাট আমি এতটা ছেঁচড়া না যে একটা ফ্যামিলিরে এক করার বিনিময়ে কিছু নিব। আর চিন্তা নিয়েন না,
আমি ফিরলে আন্টিকে নিয়েই ফিরবো। এখন ভালো করে ঘুমান, আমি ঘুমামো। বাই। টুট টুট টুট। সকালে ঘুম থেকে উঠে নীলার রুমে গেলাম। ঠক ঠক ঠক। ওই দরজা খুলো। এই সকালে আবার কি? কালকে রাত্রে তোমার বাবা ফোন দিছিল। তোর মায়ের ছবি দেখে তো সে একদম হিহি হয়ে গেছে। হয়ে গেছে মানে? তোর বয়স হয় নাই, বুঝবা না বাই। এখন যেমনি হোক তোর মাকে একটু ভরকাতে পারলেই কাজ শেষ। নীলার রুম থেকে বাহিরে বের হয়ে আসতেই সামনে আন্টি। এত সকালে নীলার রুমে কি করছিলে? কিছু না আন্টি, এমনি। সত্যি করে বলো বলছি। সত্যি কিছু না। তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? নাউজুবিল্লাহ। আন্টি আপনি যা ভাবছেন সেটার 100 হাত দূরে। ও আমি নাই। আর আমারে দেখে কি অমন মনে হয় বলেন? তোমারে দেখে তো সব কিছুই মনে হয়। আন্টি আপনি যদি জোর করেও আমার নীলার সাথে বিয়ে দেন না, আমি প্রথম রাইতেই ভাইগা যাবো। কারণ এই সব ধুর ঝামেলা আমার একদম ভাল লাগে না। ডাহা মিশা কথা। ঠিক আছে, তোমার রুমে যাও। আচ্ছা। যাক বাসলাম। বিকেলে দেখে আন্টি বাড়ির ভিতরের বাগানে একা একাই বসে আছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। ধীরে ধীরে আন্টির কাছে গিয়ে দাঁড়ালাম। আরমান, কিছু কি বলবা? জি আন্টি। ঠিক আছে, বলো। আচ্ছা আন্টি, এইখানের আশেপাশে কোনো নদী আছে? কেন? আছে নাকি সেইটা বলেন আগে। আছে তো। আন্টি চলেন না একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আমি যাব না, তোমার যেতে ইচ্ছে হলে তুমি যাও। আন্টি আপনি না গেলে আমি কিন্তু এখানে আপনার পা ধরে শুয়ে পড়বো বলে দিলাম। আজব, আমি যাব না বললাম না? চলেন না, একটু গেলে কি হয়? আরমান, বেশি জেদ ভালো না, তুমি একাই যাও। আর না হলে নীলাকে সাথে নিয়ে যাও। ও তার মানে আপনি যাবেন না? না। ঠিক আছে। আন্টি গো আন্টি চলেন না একটু। আপনি না যাওয়া অবধি পা তো আমি ছাড়বো না, যদি ভূমিকম্প আসে তবুও না। আরমান, পা ছাড়ো বলছি। না, আগে বলেন যাবেন। না। ঠিক আছে, পাও ছাড়বো না তাইলে। ওহ, কথায় কথায় এমন পা জড়াই ধরো কেন? আগে বলেন যাবেন। ঠিক আছে, আগে পা ছাড়ো। না, আগে 3 সত্যি বলেন যে যাবেন। ওহ, ঠিক আছে, 3 সত্যি যাব। হি হি হি, তাহলে চলেন। এখনই? এক্ষুনি। এমন সময় নীলাও এসে হাজির। আমি আন্টি আর নীলা মিলে নদীর চরে হাঁটছি। মা তোমরা হাঁটো, আমি একটু মাছ ধরা দেখব। আচ্ছা। আহা কি সুন্দর নদী, কি সুন্দর তার পানি, কি সুন্দর বাতাস। এমন সময় নিজের একটা বউরে নিয়ে হাঁটতে যা লাগবে না। আরমান, তুমি কিন্তু আমার হাতে মায়ের খাবা। আমি কি তোমার গার্লফ্রেন্ড লাগি তাই এইসব বলতেছো? ঠিক আছে, সরি। একদম ন্যাকা ন্যাকা ভাব করবা না। আমি আবার কি করলাম? কিছু না। আন্টি আপনি যদি রাগ না করেন কয়েকটা কথা বলবো। তোমার সব কথাতেই আমার রাগ লাগে, কি বলবা বলো। রাগ লাগলে আর কি করার, বলতে তো আমাকে হবেই। কারণ আমি তো আর আপনাদের মতো না যে সামান্য একটু রাগের জন্য হুদাই হুদাই 17-18 বছর নষ্ট করবো। কি বলতে চাও তুমি? আচ্ছা আন্টি ওইখানে একটু বসেন। কেন? বসেন না প্লিজ। ঠিক আছে। আন্টি আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তার 1 বছর পরে বাবা আর একটা বিয়ে করে, অন্যদিকে মাও বিয়ে করে। তখন থেকে আমি একা থাকতাম। রাত্রে যখন শুতাম প্রথম প্রথম খুব কষ্ট হতো, আবার রাগও হতো। আস্তে আস্তে নিজেই নিজেকে বোঝালাম এইসব রাগ আর কষ্ট পেয়ে আমার কী লাভ। সবাই যখন ভালোই আছে আমিও তো ভালো থাকলেই হয়। আমি একা একা কষ্ট পাচ্ছি, এটা শুনলে তো আমার মায়েরও কষ্ট হবে। তাহলে অযথা কষ্ট পাবার কি আছে? এরপর থেকে রাগ আর কষ্ট জিনিসটা আমার ভেতর থেকে কেমন উধাও হয়ে গেল। তারপর থেকে শুরু হলো দুষ্টুমি আর ফাইজলামি করা। এইসব নিয়ে আমিও হ্যাপি, সাথে আমার মা বাবা সবাই। কিন্তু আপনি বলেন, প্রথম থেকে যদি আমি হাবলুর মতো রাগ করে থাকতাম, কষ্ট পেতাম, হাই হুতাশ করতাম, আহারে আমার বাবা মা কেউ আমাকে ভালোবাসে না, আমি এই দুনিয়ায় থেকে কি করব? কে আছে আমার? এইসব চিন্তাভাবনা করলে আমারও কষ্ট আর আমার সাথে সাথে অন্য 10 জনেরও কষ্ট। আসলে একটা কথা কি জানেন আন্টি, আমাদের চারিপাশের সব কিছুই অনেক সোজা, কিন্তু আমরাই বেকুবের মতো সব কিছু কঠিন বানিয়ে ফেলি আর হাই হুতাশ শুরু করে দেই। ধরেন এই নদীটাই আপনি পার হবেন, আর নদীটা পার হওয়ার জন্য দরকার একটা নৌকা। এখন আপনি নদীর পাড়ে বসে হাই হুতাশ করতেছেন, ওরে বাপুরে আমি কেমনে পার হব রে, আমি তো নৌকা বানাতে পারি না রে, আমার কি হইব রে, কেমনে ওই পারে যাবো রে, এইসব বলে বলে জিনিসটা আরও জটিল বানিয়ে ফেলতেছেন।
আপনাকে কে এমন বাপ মা মরার দায় দিছে যে নৌকা বানিয়ে নদীটার ওই পারে যেতে হবে? ফটাফট 4-5টা কলা গাছ একসাথে বেঁধেও তো নদী পার হওয়া যাবে, তাই না? হ্যাঁ, এখানে একটু রিস্ক আছে, তবে অযথা হাই হতাশ করার থেকে অনেক ভালো। আচ্ছা আরমান, তুমি আমাকে কি বোঝাইতে চাইতেছো বলো তো? আন্টি আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। উনি প্রতি রাতে আপনাদের পছন্দের ওই গাড়িটা নিয়ে নদীর পাড়ে গিয়ে শুয়ে শুয়ে কাঁদে। আমি নিজে নিজে ওনার শার্টে নদীর বালু লেগে থাকতে দেখেছি। আন্টি আপনাকে ছাড়া ওই জমিদার বাড়িটা লবণ ছাড়া তরকারির মতো। ওই বাড়ির প্রতিটা ইট আপনাকে অনেক মিস করে আন্টি। আন্টি আমি তো অন্য পর একটা ছেলে। 4-5 দিন আগে নীলার সাথে বসে আসার সময় আমাদের পরিচয়, তারপরে আঙ্কেলের সাথে, এরপরে আপনার সাথে। আপনারা সবাই খুব ভালো আন্টি, আপনি ফিরে চলেন আন্টি। সবাই আপনাকে খুব মিস করে। আমি হয়তো 2 দিন পর চলে যাব, আর কোনো দিন দেখা নাও হতে পারে, কিন্তু আপনারা যদি একে অন্যের থেকে এমন দূরে থাকেন, আর কারো না হোক, নীলার খুব কষ্ট হয় আন্টি। আমার মা আমার কাছে থাকে না, আমি সেই কষ্ট বুঝি আন্টি। ফিরে চলেন আন্টি, প্লিজ আন্টি। বাহ, কত টাকা ঘুষ খেয়ে আমাকে ফিরিয়ে নিতে আসছো শুনি? আন্টি মানতেছি আমি অনেক ফাজিল, কিন্তু আমি এমন না যে টাকা খেয়ে এখানে আসবো। আর আন্টি আপনার মন যদি না যেতে চায় তাহলে আর কি করব বলেন? মনকে তো আর জোর করে নিয়ে যেতে পারবো না, আর যদি নিয়েও যাই সেই যাওয়াটার তো কোনো লাভই নাই। ঠিক আছে আন্টি, অনেক কথা বলে ফেলছি। আমার কথায় যদি কষ্ট পান তাহলে একটু মাফ করে দিয়েন। আর আপনার মন যদি ফিরে আসতে চাই তবেই আইসেন। আমি তো একটা অন্য পর ছেলে, এত কিছু বলার অধিকার আমার নেই, তাই তো অনেক কথা বলে ফেলেছি। সরি আন্টি, ভালো থাকবেন, বাই। এসব বলেই এখান থেকে বিদায়। লটর পটর করতে করতে জমিদার বাড়িতে আসলাম। আরমান, নীলা কোথায়? আর তুমি না বললা তোমার আন্টিকে নিয়েই আসবা? ওরে আঙ্কেল, যা ডোজ দেওয়ার দিচ্ছি, এখন বাকি সব আল্লাহ তাআলার হাতে। মানে? মানে আবার কি? যখন প্রেম করছিলেন তখন কি দুনিয়ায় মায়ের কোনো অভাব ছিল না? এমন একজনের বিয়ে করেছেন, ওনার তো খালি রাগ না, পুরাই রাগের একটা গোডাউন। বলে কি না আমি নাকি আপনার কাছে ঘুষ খেয়ে ওনাকে নিতে গেছি? কেমনটা লাগে কন? তাহলে কি নীরা আর আমার কাছে আসবে না? আচ্ছা, নীরা কে? আরে তোমার আন্টির নাম নীরা। ও, মেয়ের নাম নীলা আর মায়ের নাম নীরা। বাহ, ভালো। ও কি তাহলে আসবে না? আমি কি জানি, যেমন বিয়ে করেছেন আপনি জানেন। আমি এখন ঘুমাবো, 2 দিন ধরে জার্নি করে আমি শেষ। তবে হ্যাঁ, চিন্তা নিয়েন না, আপনার নীরারে আপনার কাছে না নিয়ে এসে আমি এখান থেকে যাব না। ওখানে আবার যাওয়ার জন্য আর একটা রাস্তা করেই আসছি। কি রাস্তা করছো? আমার ব্যাগ ওখানে রেখে আসছি, যাতে ওটার ওসিলায় আবার যেতে পারি। তোমার বুদ্ধি আছে, মানতেই হবে। এবার একটু আমারে ঘুমাইতে দেন প্লিজ, মেলা টায়ার্ড আমি। ঠিক আছে, যাও ঘুমাও। আহা কি শান্তি, বিয়া করার থেকে ঘুমাইতে বেশি মজা লাগে। হি হি হি। 3টা দিন হয়ে গেল, আন্টির তো এখানে আসার কোনো লক্ষণই নাই, আর সাথে নীরারও কোনো খোঁজ খবর নাই। আঙ্কেলকেও কেমন লেদা মার্কা টাইপের লাগতেছে। ওহ, কি যে করবো কিছুই বুঝতেছি না। নিচে সোফায় আঙ্কেল বসে আছে, ওনার কাছে গেলাম। আঙ্কেল, আমার কাছে একটা প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আন্টি একদম উড়ে উড়ে আপনার কাছে আসবে। সত্যি? তবে সেটার জন্য আপনাকে একটু আমার মতো ছেঁচড়া টাইপের হতে হবে। না না, তাহলে থাক। এত সুন্দর একটা বউয়ের জন্য এইটুকু করতে পারবেন না? আচ্ছা, বউটারে না হয় বাদ দিলাম, নীলার জন্য হলেও তো একবার ট্রাই করবেন নাকি? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে সেটা বলো। এখন বর্তমানে তেমন কিছু করতে হবে না, শুধু আপনার ড্রেসের গেট আপটা পাল্টাতে হবে। এসব করলে ও ফিরে আসবে তো? শুনেন আঙ্কেল, ফিরে যদি না আসে তাইলে একদম টেনে হিচড়ে নিয়ে আসমো, আর সেটাও যদি না হয় আমার উপরে সব দায়িত্ব ছাইড়া দেন। নতুন একটু আন্টি ধরে নিয়ে আসমো। আল্লাহ দিছে আপনার বাবার কম কিছু নাই, সাথে দেখতেও মাশাআল্লাহ। মাইয়াগো লাইন ধরাই দিমু। আল্লাহ জানে, না জানি কি ঝামেলাটাই না তুমি পাকাও। আঙ্কেল, এত টেনশন নিয়ে কিচ্ছু হবে না, চুপচাপ আমাকে ফলো করেন। ঠিক আছে। আঙ্কেলের ওইসব 1980 সালের ড্রেস পাল্টাই, এখন 2018, একদম হিরো বানাই দিছি। কি আঙ্কেল, কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে, কিন্তু তোমার আন্টির পছন্দ হবে তো? শুভ একটা কামে যাচ্ছেন, তবু আপনার মুখে কোনো ভালো কথা নাই। কিন্তু আমরা এখন যাব কোথায়? কোথায় আবার? আপনার নায়িকাকে নিতে, আপনার নায়িকার বাড়ি। কি? না না না, আমি তো ওখানে কোনোভাবেই যাব না। তার মানে আন্টিকে আপনার দরকার নাই? দরকার তো আছেই। তাইলে এমন না করেন কেন? চুপচাপ আমার সাথে সাথে আসেন। আচ্ছা। আঙ্কেলরে নিয়ে নিচে আসলাম। এই যে দাদু, তোমার ছেলের বউরে নিতে যাচ্ছি, একটু দোয়া করে দিও। ওইটারে না আনতে পারলে যাতে অন্য আরেকটা আনতে পারি। হি হি হি। ও মা, এই যে আঙ্কেল, আপনি আবার হা করে দাঁড়ায় আছেন কেন? যান আপনার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসেন। যেই বউরে নিতে যাচ্ছেন
ওইটা যুদ্ধের থেকে কম কিছু না। যান, বিদায় নিয়ে আসেন। দোয়া করো বাবা, তোমার বৌমা আর নাতনিকে যেন নিয়ে আসতে পারি। ঠিক আছে, ভালো হয়ে যাস। এই যে আঙ্কেল, ওইদিকে আবার কই যাচ্ছে? কেন, ওই গাড়িতে যাবো না? ওই গাড়িতে করে গেলে আপনার বউ জীবনেও আসবো না। উপর থেকে আবার মনে মনে ভাববো তার কথা আপনি মনেই করেন না। মনে যদি করতেন তাহলে তার পছন্দের গাড়িটা নিয়ে যেতেন। এটুকুর জন্য কি এত কিছু ভেবে বসবে? হাজার হলেও আপনার বউ কোনো বিশ্বাস নাই, ভাবতেই পারে। ঠিকই বলেছে। তাহলে চলো ওই গাড়িটা নিয়ে যাই। আমি গাড়ি চালাচ্ছি আর আঙ্কেল পাশে বসে আছে। আরমান, আমার না কেমন কেমন লাগছে। তোমার আন্টিকে আমি ফিরিয়ে আনতে পারবো তো? আঙ্কেল, আপনাকে কয়টা কথা বলি, মাথাটা পরিষ্কার করে কথাগুলো মাথার মধ্যে ঢুকাই নেন। ঠিক আছে, বলো। এখন থেকে মনে করেন আপনি আর আপনি না, আপনি হচ্ছেন আরমান, মানে আমি, যার কোনো শরম লজ্জা ভয় ডর কিচ্ছু নাই। একদম ছেঁচড়া একটা পোলা আপনি, মনে থাকবে? কিন্তু আমি তো অমন না। ঠিক আছে, তাইলে গাড়ি ঘোড়াই। আপনার আর কষ্ট করে যাওয়া লাগবো না, কারণ যেও কোনো লাভ নাই। আমি আমার রাস্তায়, আপনি পারলে অন্য আরেকটা মেয়ে বিয়ে করে নিয়েন, এতে আপনারই মঙ্গল। গাড়ি ঘোরালাম। আরমান, এমন করো কেন? ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার মতো হয়ে থাকতে। এই তো গুড, এবার চুপচাপ বসে থাকেন আর নিজের একটু ছেঁচড়া ছেঁচড়া ভাবেন। আন্টির বাসার সামনে চলে আসছি, দরজার সামনে দাঁড়াই, ঠক ঠক ঠক। ওই আপনি এমন কাঁপতেছেন কেন? আরমান, আমার তো কেমন লাগতেছে। আপনি কি মানুষ? হ্যাঁ, আমার টাইটেলগুলো আপনারে দিলাম যাতে একটু সাহসী হন, কিন্তু আপনি তো দেখছি আমার টাইটেলগুলারে একদম মাটির সাথে মিশিয়ে ফেলবেন। আন্টি যদি দরজা খুলে দেখে আপনি এমন কাঁপতেছেন, উনি তো ভাববে আপনার মৃগী ব্যারাম হইছে। এমন কাঁপাকাঁপি না করে মনে মনে ভাবেন আপনি আরমান। আচ্ছা। আবার ঠক ঠক ঠক। কে? আন্টি আসতেছে। আন্টি একটু স্মার্ট হয়ে দাঁড়ান। দরজা খুলতেই দুইজন দুইজনের দিকে একটু তাকিয়েছিল। একটু পরে আন্টি আঙ্কেলের দিক থেকে আমার দিকে ঘুরলো। আরমান, আচ্ছা ছেলে তো তুমি, তোমার কোনো লজ্জা শরম নাই? ওই দিন কি সব বলে চলে গেলে, আজকে আবার এখানে আসছো? মানে আসছো আবার বাহিরের লোক নিয়ে আসছো, আর আপনি বুড়া ভামের মতো একটা লোক এইসব কি করছেন? হ্যাঁ, এই ছেলের রূপ ধরলে কি আপনার হবে? আপনার না কত কাজ, ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো সময়ও তো আপনার নেই। নীরা, সরি, আমি আর আগের মতো নেই, বিশ্বাস করো। আমিও আর আগের মতো নেই, এবার আসতে পারেন। ও আন্টি, হ্যালো। খালি হাতে যাওয়ার জন্য কি এত দূরে আসছি? মানে কারে নিয়ে যেতে চাও তুমি শুনি? আমি আবার কারে নিয়ে যাব? উপরের ঘরে আমার ব্যাগ আছে, আমি আমার ব্যাগ নিতে আসছি। ও ঠিক আছে। নীলা, নীলা। হ্যাঁ মা। এই ছ্যাঁচড়া ছেলের ব্যাগ নাকি ওপরে আছে, নিয়ে এসে দে তো। আচ্ছা। ব্যাগ পেয়েছো? এবার যাও, বিদায় হও, আর খবরদার এখানে আসবা না। আসছে বাড়ির মালিক, আমরা আসমো, কি করবেন? আরমান, আমাকে রাগাবা না বললাম। আঙ্কেল, আপনি একটু থাকেন, আমি একটু নাস্তা করে আসছি। এই দাঁড়াও, কিসের নাস্তা? বাহিরে গিয়ে নাস্তা কইরো, এবার এখান থেকে বিদায় হও। ওরে আঙ্কেল, কি দেখে বিয়ে করেছিলেন? কি কিপটে, একটু নাস্তাও নাকি দিতে দিবে না? হ্যাঁ আমি কিপটে, এবার যাও, বের হও। হচ্ছি আঙ্কেল, চলেন তো। একটা বউ নিয়ে পড়ে থাকতে হবে না। আপনারে নতুন একটা বউ আইনা দিব, এমন কিপটে বউ দরকার নাই। এখানে একটু নাস্তা করার স্বাধীনতাও নাই। তোমরা কি বের হবা নাকি আমি পুলিশ ডাকবো? হচ্ছি। বাইরে গিয়ে গাড়ির ছাদের উপরে বসে আছি। আরমান, আমার তো মনে হয় না তোমার আন্টি আমাদের সাথে যাবে। ওরে আঙ্কেল, আপনার মুখে কি কোনো সময় ভালো কথা আসে না? হ্যাঁ, আপনার দোষেই তো আন্টি এমন হয়েছে। আমার তো মনে হচ্ছে সব দোষ আপনারই। আসলে দোষ সব আমারই। দোষ যখন আপনারই, তখন একটু ধৈর্য ধরতে কি হচ্ছে? আপনার কপাল ভালো যে আমার মতো কাউরে পাইছেন, তা না হলে আপনার আর আন্টির জীবনেও এক হওয়া হইতো না। সামনে দেখি নীলা আসতেছে, কাছে এসেই হাসতে লাগলো। বাবা, তোমাকে একদম জোকারের মতো লাগছে। এই ফাজিলের বুদ্ধি শুনে এমন হয়ে এখানে আসছো, তাই না? ওই শোনো, আজ আমি ফাজিল বলেই তুমি তোমার বাপ মারে একসাথে দেখতে পাইতেছো, বুঝলে? এবার যদি আম্মুর কাছে যাও না, তোমার ঝাড়ু পেটা করবে। সে আমি জানি, তোমার আম্মুকে চেনা আমার হয়ে গেছে। এইসব ছেঁচড়ামি বাদ দিয়ে খাবার আনতেছি, খেয়ে নাও। এইসব রান্না কে করছে? কে আবার করবে? মা করছে। কই দেখি। এই যে। ও আঙ্কেল, বউয়ের হাতের খাবার দেখে এত উতলা হওয়ার কিছু নাই। পরে দেখবেন খাবারে বিষ মেশানো আছে, আর সেই খাবার খেয়ে আমার দুইজন সোজা উপরে। আরমান, তুমি আসলে একটা আস্ত ফাজিল। খারাপ তো আমি,
আর তোমরা সবগুলো অনেক ভাবলো। এত কথা না বলে খাও, আমি গেলাম। যাও। এই যে মজনু সাহেব, আপনি খাবেন নাকি আমি একলাই খামো? আচ্ছা দাও খাই। আর মা, আমি জানতাম খাবারে বিষ আছে। আরে দূর, বিষ থাকবে কেন? তাহলে এমন আরাম্মান বলে উঠলেন কেন? সেই 17 বছর আগের রান্নায় যে টেস্ট ছিল, সেই টেস্টটা আজকেই পাইতেছি। কোনো রকমের কোনো কমতি নেই, সেই একই রকমের গন্ধ। কি সব আজাইরা কথা কন না, বউয়ের হাতে রান্না দেখে মাথাটা হয়তো গেছে। না আরমান, নীরা যখন স্পেশালভাবে একমাত্র আমার জন্য রান্না করতো তখনই এমন হতো। সত্যি? হুম। যাক, তাহলে আন্টিও একটু সাড়া দিচ্ছে। আরমান, রাত তো অনেক হয়ে গেল, এবার কি করবে? চলেন রাত্রে আর একবার আপনার বউরে পটানোর ট্রাই মারি। কেমনে? আপনার বউয়ের রুমে গিয়ে। ওইখানে গিয়ে কি করবা? আমি গিয়ে কি করবো? যা করার সব তো আপনি করবেন, আমি শুধু আপনার পথ দেখাই নিয়ে যাবো। ও আচ্ছা। চুপি চুপি আন্টি রুমে গেলাম। ঠক ঠক। ওই আরমান, কি বলবো আমি? আপনার কিছু বলতে হবে না, দরজা খোলা মাত্রই আন্টিকে জড়াই ধরবেন আর যা মুখে আসে সব বলে দিবেন, পরে যা হবে দেখা যাবে। ঠক ঠক, দরজা খোলার শব্দ। আঙ্কেল রেডি তো? হুম। আমি সাইডে আছি, কোনো ভয় নাই। দরজা খোলা মাত্রই মনে হলো আঙ্কেল আন্টিরে জড়াই ধরলো। নীরা, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। কি বলে যে তোমাকে বোঝাবো কিছুই বুঝতেছি না। আমি আরো আগেই তোমার কাছে আসতে চাইছিলাম, কিন্তু কি যেন একটা ভয়ে আমার ভেতর কাজ করতো। আমি আসতে পারতাম না। তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় জানো। আমি আর পারছি না। প্লিজ আবার আগের মতো হয়ে যাও। আমার সাথে চলো প্লিজ, তোমার দুটো পায়ে ধরতেছি। এই ছেঁচড়া, আরমান এইসব পায়ে ধরা শিখাইছে তাই না? আরে না। আমি জানি তো, এই বাদরটারই কাজ এসব। আচ্ছা ওইসব বাদ দাও না, আমার সাথে যাবে বলো? যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি। সব সময় আমাকে টাইম দিতে হবে, আমার কথা শুনতে হবে। আচ্ছা, সব সময় তোমার সাথে একদম লেগে থাকবো। ঠিক আছে, ওই বাদরটা কই আছে বলতো? পাশে হইতে থাকার কথা। আরমান, আরমান। আন্টি আমি এখানে। আউ, লাগতেছে তো, কান ছাড়েন। এমন কান ধরে তোরে পুরো এলাকা ঘোরানো দরকার। কেন? আমি আবার কি করছি? কিছুই করিস নাই জন্যই তো এমনটা করা দরকার। আচ্ছা ঠিক আছে, কান ধরে ঘুরাইয়েন। তার আগে বলেন আপনারা সব মিটমাট হয়েছে তো? হুম। যাক আলহামদুলিল্লাহ, আমি তাইলে এবার বাঁচলাম। এখন তো ফ্রি মাথায় পুরা সিলেট খালি ঘুরমু আর ঘুরমু। তাই না? আচ্ছা আন্টি, সব যখন হয়ে গেছে আপনারাও ঘুমান আর আমিও একটু ফ্রি মাথায় ঘুমাই। ঠিক আছে, যা ঘুমা। পরের দিন সকালে নীলার রুমে গেলাম। ঠক ঠক ঠক, দরজা খুলেই। আরমান, তুমি এইখানে কখন আসলা? আর তাড়াতাড়ি ভেতরে আসো, আম্মু যদি তোমারে দেখে না সেই রকম মাইর দিব। আরে ধুর, কালকে রাতেই সব মিটমাট হয়ে গেছে। মানে আবার কি, তোমার বাবা মা এক হয়ে গেছে। সত্যি? আরে হ্যাঁ সত্যি। আরমান, ওই কি করতেছো? ছি, বাসি মুখে কি কেউ কাউরে এসব করে? তুমি তো দেখি আমার বিয়ে হতে দিবা না। আবার দরজার দিকে তাকে দেখে আঙ্কেল আন্টি দুইজনেই দাঁড়িয়ে আছে, আর এদিকে নীলা আমাকে পাপ্পি দিয়ে দিল। ভিতরে কি চলছে? হ্যাঁ, বিশ্বাস করেন আন্টি, আপনারা যা ভাবছেন সেটার ধারে কাছেও কিছু হয় নাই। সেটা তো নিজের চোখেই দেখলাম। সব যখন দেখেই ফেলেছেন এখন আর কি বোঝামো। রাগে একটা লুক দিয়ে আন্টি আমার দিকে তাকালো, তখনই সেখান থেকে দ্রুত রুমে চলে আসলাম। আর সুযোগ বুঝে সবার চোখ ফাঁকি দিয়ে আমি উধাও, কারণ আমি তো আবার আমি। ওখান থেকে সোজা সিলেট। 4-5 দিন ধরে বাদরের মতো পুরো সিলেট ঘুরতেছি। মাঝে মধ্যে নীলা আঙ্কেল আন্টির কথা মনে হচ্ছে, তবে কোনো পাত্তা দিচ্ছি না, কারণ আমার কপালে আবার ভালোবাসা জিনিসটা সয় না। তাই আমি নিজেই ওনাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে আসছি। কয়েকদিনে নীলাকেও একটু একটু ভালোবেসে ফেলেছিলাম হয়তো, কিন্তু ও কই আর আমি কই, কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা। হুট করে ভালোবাসি বললেই তো আর সব হয় না। আমি ওকে ভালোবাসি বললাম আর ও আমাকে বন্ধু ভেবে বসে থাকলো। তখন জিনিসটা কেমন হইতো? ফ্রিজের পানি দিয়ে ঠান্ডায় গোসল করার মতো অবস্থা হইতো। তার থেকে ভাই চলে আসছি, ভালো একটা কাজ করছি। 2 দিন পরে বাসায় যাবো, আবার সে আগের মতো আব্বার গালি খামু। চাক্কাস লাইফ। আরও কয়েকদিন ঘুরে ফিরে বাসায় যাওয়ার জন্য স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ সামনে দেখি নীলা, আঙ্কেল আন্টি সবাই একসাথে আমার দিকে আসছে। আস্তে আস্তে আমার কাছে এসে দাঁড়ালো। হ্যালো আন্টি। আও, এই যে আঙ্কেল, আবার কি ঝগড়া লাগছেন? আমি কিন্তু আর মিল করার কাজে নাই। ওই নীলা, কাহিনীটা কি বলতো? এ আবার আরও এক ধাপ এগিয়ে ফটফট করে দুইটা থাপড়ারি দিল।
আচ্ছা, সবাইকে আমারে থাপড়ানি দেওয়ার কন্ট্যাক্ট নিছো? হ্যাঁ, মারির দাঁতগুলো মনে হয় সব নড়ে গেল। কি করছি আমি সেটা তো কেউ বলবা নাকি? সেটা বলার জন্যই তো তোমার এতদিন ধরে খুঁজতেছি। এবার বাসায় চলো, তারপরে তোমাকে দেখাচ্ছি। ওর কলারটা ধরে টেনে টেনে নিয়ে চল। খুব বার বেড়ে গেছে ওর, এবার ওকে একটু সাহায্য করা দরকার। নীলা খপ করে শার্টের কলারটা ধরলো আর টেনে টেনে নিয়ে যেতে লাগলো। কেউ দেখলেই বলবে বড় কোনো মাফিয়াকে পুলিশিনি ধরে নিয়ে যাচ্ছে। ওহ, আমারে বাঁচাও বাঁচাও। টানতে টানতে বাসায় নিয়ে আসলো। এখন বলো আমাকে এতগুলো বকা কেন খাওয়ালে? কি, কিসের বকা? ওই দিন তুমি পালানোর কারণে মা বাবা আমাকে সন্দেহ করেছে, বকা দিছে এতগুলো। এগুলোর কারণ তুমি। বলেই হাতে লাঠি নিল। আমিও কম কিসে, হপ করে নীলার হাতটা ধরে ফেললাম। চিৎকার দিলাম, কে আছে, বাঁচাও বাঁচাও। আমার নিরীহ পোলাপে ইজ্জত নিতেছে। চুপ, ড্রামাবাজি থামাও। আর শোনো, হ্যাঁ বলো। তোমার বাড়ির ঠিকানা দাও, একদিন বেড়াতে যাব। কিরে, 1 মিনিটেই রাগি থেকে এত নরম সুর, মতলব কি? এই কি বিড়বিড় করছো? ঠিকানা দাও। সুন্দরী মাইয়া এত নরম সুরে বললে তো জীবনটাই দিতে পারি। আর তুই তো ঠিকানা চাইছো। এই বলে ঠিকানা দিয়ে দিলাম। এই রে, হঠাৎ ঠিকানা কেন, কারণ কি? আর চাইলো আমি দিয়ে দিলাম। নাকি বাপের টাকা চুরি ধরিয়ে দিবে বাবাকে? ওই মনে মনে বিড়বিড় করতে হবে না, কাজ শেষ আমার। চলো ঘুরে আসি। রহস্যময় হাসি দিয়ে বলল নীলা। চলো, বহুদিন পর একসাথে। দাঁড়াও, আব্বুকে একটা সংবাদ দিয়ে আসি। নীলা আসতে গাড়ি নিয়ে তখনই ভোর দৌড় দুজন। কতদিন এসে একটা সুন্দর জায়গায় নামলাম। দুজন ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, তবুও নীলা ফিরে যাওয়ার কথা বলছে না। খালি একটু পরপর ফোনে কি যেন দেখে। দূর, ভাল লাগে না। নীলা আমাকে ভালোবাসে কি না পরীক্ষা করা যাক। যেইভাবে সেই কাজ। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখিয়ে নীলাকে উদ্দেশ্য করে, এত সুন্দর মায়াডারে বউ বানাতে পারলে ফাইজলামও সব ছেড়ে দিব। বলতেই তখনই নীলা রাগী একটা লোক নিয়ে এসে খপ করে কলার ধরে ফেললো। এই রে, এই মেয়ে কি রাগী নাকি শান্ত কিছু বোঝা যায় না। চল তুই গাড়িতে উঠ, তোর সময় শেষ। কিসের সময় শেষ? আমি মানে এবার বিয়ে না করেই মরে যাব। গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু এটা কার? পুরো বাড়ি লাইট ফুল দিয়ে সাজানো। ওই নীলা, তোমার কি বিয়ে? আজকেই। ও, কিন্তু কার সাথে? তোমার সাথে আমার বিয়ে। কি? তুমি এইখানেই থাকো, আমি আসছি। ওই, আমাকে এখানে আটকে রাখলে কেন? যা বাবা, মাইয়ারা দেখে আমাকে ফেলেই চলে গেল। একটু পর, আরমান, এই পাঞ্জাবিটা পরে আমার সাথে আসো। আঙ্কেল, পাঞ্জাবি কেন? আজকেই তোমার বিয়ে, আর এখনই। এটাই তোমার পালানোর শাস্তি। আপনি এই ছোট বড়টারে বিয়া দিয়ে সংসার নামক জেলখানায় বন্দি করিয়েন না। এই শাসলা ছেলে, কান ধরো। তুমি এখন জমিদার বাড়ির মেয়ে জামাই হবে। এসব ছেড়ে দাও ফাজলামো। এদিকে খুশিতে মনে মনে লাড্ডু ফুটতেছে। নীলার মতো সুন্দরী, তাও জমিদার বাড়ির মেয়ে, আমার মতো ফাজিলের বউ হবে। ওকে আঙ্কেল, কিন্তু সব ছেড়ে দিব, কিন্তু এভাবে বিয়ে করব না। কেন? ভালো খারাপ যেমনই হোক, আমার জন্মদাতা বাবা ও মাকে ছাড়া এইভাবে বিয়ে করতে পারি না। হ্যাঁ, আমি ফাজিল, কিন্তু এত খারাপ না যে পরিবারকে না জানিয়ে বিয়ে করব। বাহ বাহ, এই কথাতেই প্রমাণ হলো তুমি আমার মেয়ের যোগ্য জামাই। যোগ্য অযোগ্য জানি না আঙ্কেল, কিন্তু মা বাবাকে ছাড়া বিয়ে করব না এখন। তবে এটা ঠিক যে নীলাকে খুব করে চাই, বানামো। আমি যা বলি তাই হবে। এখন চলো। এক প্রকার জোর করে বাহিরে নিয়ে গেল। হায় হায়, এখানে তো দেখি নীলা শাড়ি পরে বসে আছে। পাশে তাকাতে দেখি অবাক। বিশ্বাস করেন, আমনের পোলা টাকা চুরি করার মতো ফাজিল হলেও তোমাকে না জানিয়ে বিয়ে করার মতো খারাপ না। মাফ করে দাও। আরে ফাজিল ছেলে, আমি সব জানি, পাসার। আব্বা এখানে কিভাবে? তাহলে কি নীলা এর জন্য ঠিকানা নিল? যাক, সারপ্রাইজটা বেশ ভালোই ছিল। এত সব সারপ্রাইজের ভিড়ে ভাবতে ভাবতে হারিয়ে যাচ্ছি। তখন ওই ফাজিল, বিড়বিড় না করে কবুল বল। ওমাঙ্গ, বিয়ের দিনও মাইর খেতে হচ্ছে? আমার আর নীলার বিয়ে দিয়ে দিল জোর করে। আর আমার কিন্তু নীলাকে হেব্বি লাগে। বাসর ঘরে ঢুকে দেখি নীলা ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে। আমি যেতেই আমার কাছে এসে আমার কলার ধরে। এই তুই কই চলে যাচ্ছিলি? কেন? হ্যাঁ, আমায় ফেলে? কেন ঘুরতে? আমার জন্য কি তোমার ভালোবাসা নাই? আছে তো, কি করব বলো? কি করবি মানে? আমি না এখন তোমার বউ, আমাকে ভালোবাসবে। ওকে বাসবো, আসো গো আমার কাছে, তোমাকে পাপ্পি দেই। আরমান, তুমি পাঠক পাঠিকাদের সামনে কি করছো এগুলো? ও, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আপনারা এখন যান গা, আমরা আমাদের কাজ করি। টাটা।